আসসালামু আলাইকুম। এসএসসি 27 কি অবস্থা ভাইয়া আপুরা? তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো। সো আমরা কোথায় ছিলাম? আমরা ছিলাম তোমাদের বল চ্যাপ্টারের মানে অর্থাৎ লেকচার নাম্বার 3 এর লেকচার 3 শেষ হয়েছে আমাদের, তাই না? আমাদের থিওরিটিক্যাল পার্টের 3টা লেকচার শেষ হয়েছে। আজকে হচ্ছে 4 নাম্বার লেকচারটা স্টার্ট করব আমরা। সো 4 নাম্বার লেকচারে আমরা আজকের যেই টপিকগুলো নিয়ে মূলত আলোচনা করব। সেই টপিকগুলো হচ্ছে আহ, তোমাদের এই চ্যাপ্টারের মানে বল চ্যাপ্টারের সবচেয়ে মহা গুরুত্বপূর্ণ যেই টপিক সেটা হচ্ছে পুলি বা কপিকল এবং ঘর্ষণ। পুলি, কপিকল, ঘর্ষণ, এই যে টপিকগুলো আছে টপিকগুলো নিয়ে হচ্ছে আমরা আজকে ক্লাসটা শেষ করব এবং আজকের ক্লাসের মাধ্যমে আমাদের পুরো থিওরি পার্টটা শেষ হয়ে যাবে। নেক্সট ক্লাসে আমরা ওয়ান শট এমসিকিউ, তারপর ওয়ান শট সিকিউর মাধ্যমে আমাদের বল চ্যাপ্টারটা শেষ হবে। সো আজকের ক্লাসটা হবে মহা গুরুত্বপূর্ণ, কারণ এখানে পুলি, কপিকল, আমি জানি মোস্ট অফ দ্য স্টুডেন্টস বল চ্যাপ্টার যখন পড়ে পুলি, কপিকল নিয়ে অনেক বিভ্রান্তিতে পড়ে। আজকে আমরা খুবই সহজ, খুবই সহজভাবে 5টা টাইপ পড়ব আমাদের কপিকল কিংবা পুলির, যেখানে ঘর্ষণ ইনক্লুডেড থাকবে। ঠিক আছে? সো ঘর্ষণ ইনক্লুডেড থাকার জন্য আগে আমাদেরকে ধর্ষণের যেই ধর্ষণ বলতেছি কেন বারবার ধর্ষণ চলে আসছে মুখ দিয়ে, মানে বাংলাদেশে এত পরিমাণ ধর্ষণ হয়, ধর্ষণ ধর্ষণ শুনতে শুনতে এখন ঘর্ষণ বলতে গেলেও ধর্ষণ বলে ফেলি। তো ঘর্ষণের পার্টটা নিয়ে হচ্ছে আমরা আগে আলোচনা করব, তারপর আমরা কপিকলে ব্যাক করবো। আমরা কথাবার্তা না আগায় আমরা পড়া শুরু করি, ঠিক আছে? আমরা পড়া শুরু করি, ঠিক আছে? চলো। সো আমাদের ফার্স্ট ডে ছিল হচ্ছে কপিকলের ধারণা, বাট আমরা কপিকল পড়ার আগে আমরা পড়বো হচ্ছে ভাইয়া ঘর্ষণ। আচ্ছা, সো ঘর্ষণ বল কি? ঘর্ষণ বলটা কি? ঘর্ষণের ইংলিশ টার্মটা হচ্ছে ভাইয়া ফ্রিকশন, ঠিক আছে? ঘর্ষণের যদি ইংলিশ টার্মটা দিয়ে আমরা শুরু করি, ঘর্ষণের ইংলিশ হচ্ছে ভাইয়া ফ্রিকশন, ঠিক আছে? ঘর্ষণের ইংলিশ টার্মটা হচ্ছে ভাইয়া ফ্রিকশন। তো ঘর্ষণ বলটা অ্যাকচুয়ালি কি? ঘর্ষণ বল হচ্ছে যে মনে করো মনে করো আমরা হচ্ছে আমাদের একটা সরি মনে করো এটা হচ্ছে আমাদের কোন একটা জায়গা, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের কোন একটা জায়গা। এই জায়গাটার উপরে মনে করো কোনো একটা বস্তু আছে, ঠিক আছে? কোনো একটা বস্তু আছে আমাদের এই জায়গাটা, এইটা মনে করো আমাদের কোন একটা বস্তু আছে। হ্যাঁ, এই বস্তুটা মনে করো এখানে স্থির অবস্থায় আছে। হুম, কি বললাম ভাইয়া? এই বস্তুটা মনে করো আমাদের এখানে কিভাবে আছে? স্থির অবস্থায় আছে। স্থির অবস্থায় থাকা মানে হচ্ছে কি? আদিবেগ সমান সমান শূন্য, এটা তো আমরা সবাই বুঝি। আদিবেগ সমান সমান শূন্য অবস্থায় আছে। এখন মনে করো বস্তুটা হচ্ছে আমাদের এম ভরের। কোন ভরের? বস্তুটা মনে করো আমাদের এম ভরের, ঠিক আছে? সো যে কোনো এম ভরের বস্তুতে একটা ওজন থাকবে অবশ্যই। যে কোনো এম ভরের বস্তুর একটা পৃথিবীর কেন্দ্র বরাবর একটা কি থাকে? একটা ওজন থাকে। তো তাকে আমি মনে করো বলতে চাচ্ছি ভাইয়া ডব্লিউ ইজ ইকুয়াল টু এম জি। ভাইয়ার কথাগুলা আমি যা যা বলতেছি একদম ডিটেলসে বলবো, ডিটেলসে বোঝার চেষ্টা করো, ঠিক আছে? মানে কোনো কথা আলতু ফালতু থাকবে না, সব কথা ডিটেলসে বুঝবা। সো এই যে এম ভরের বস্তুটার ওজন এমজি। ওজন মানে কি? ওজন মানে আমরা লাস্ট ক্লাসে পড়ছিলাম লেকচার নাম্বার 3 তে ওজন নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করছি। ওজন মানে হচ্ছে পৃথিবী এই বস্তুটাকে যে বলে নিচের দিকে টানে, এটা হচ্ছে কি তার ওজন। সো ডব্লিউ ইজ ইকুয়াল টু এমজি। তো পৃথিবী তো অনেক বড় একটা জিনিস, পৃথিবী বহুত বড় একটা জিনিস। এই বড় একটা জিনিস এই এম ভরের বস্তুটাকে টানতেছে। অবশ্যই আমরা এখান থেকে মানে ধরে নিতেই পারি যে পৃথিবীর ভর হচ্ছে আমাদের এই বস্তুটার ভরের থেকে বেশি, অবশ্যই বেশি, অনেক বেশি, অনেক বেশি বেশি, ঠিক আছে? অনেক বেশি বেশি। এই জন্য হচ্ছে কি 3টা গ্রেডার দিচ্ছে, অনেক বেশি বেশি। তো যদি হয় তাহলে পৃথিবীর একে যেই বলে টানতেছে, এত বড় বলে টানতেছে, উচিত কি ছিল? উচিত কি ছিল যে এই এমভরের বস্তুটা মাটি ভেদ করে, আমি যদি এটাকে ভূমি চিন্তা করি, এটা মনে করো আমাদের যদি ভূমি হয়, তো এই ভূমি ভেদ করে আমাদের এই বস্তুটা আমাদের এই বস্তুর নিচের দিকে চলে যাওয়ার কথা। কিন্তু আদৌ আদৌ কি এরকম কোনো কিছু হয়? একটা টেবিলের উপর মনে করো একটা ডাস্টার রাখা আছে, ডাস্টারটা কি টেবিল ভেদ করে নিচের দিকে পড়ে যাচ্ছে? যাচ্ছে না। ডাস্টারটা যেভাবে ছিল ওইভাবেই আছে। তো এটাই মনে করো আমাদের ডাস্টারটা যেভাবে ছিল এভাবেই আছে। কেন? কেন ভূমি ভেদ করে বা মাটি ভেদ করে বা টেবিলটা ভেদ করে ডাস্টারটা নিচের দিকে চলে যায় না? কেন বলো তো? কারণ নিচের দিকে তো আমাদের একটা বল প্রয়োগ হচ্ছে, পৃথিবী তাকে টানতেছে, এবং নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী, কি প্রত্যেক ক্রিয়ার একটি সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। সো এটা যদি একটা ক্রিয়া বল কাজ করে নিচের দিকে,
তাহলে এই ক্রিয়া বলের বিপরীত দিকে একটা প্রতিক্রিয়া বল অবশ্যই আছে। এই ক্রিয়ার বিপরীত দিকে অবশ্যই ভাই একটা প্রতিক্রিয়া বল থাকবে। এই যে বিপরীত দিকে ভাই একটা প্রতিক্রিয়া বল কাজ করবে নাকি, বিপরীত দিকে একটা প্রতিক্রিয়া বল কাজ করবে। এই যে প্রতিক্রিয়া বলটা মনে করো এই বিন্দুতে কাজ করতেছে। এই যে প্রতিক্রিয়া বল বললাম না, এই যে প্রতিক্রিয়া বল বললাম, এটার নাম হচ্ছে আমাদের প্রতিক্রিয়া বল। প্রতিক্রিয়া বল যাকে আমরা ইংলিশে বলবো হচ্ছে ভাইয়া নরমাল ফোর্স। কি ফোর্স? নরমাল, নরমাল ফোর্স। হ্যাঁ, এবং এই প্রতিক্রিয়া বলকে ভাইয়া কি দ্বারা প্রকাশ করা হয় জানো? এই প্রতিক্রিয়া বলকে প্রকাশ করা হয় হচ্ছে কি আমাদের আর দ্বারা। কি দ্বারা? ক্যাপিটাল আর দ্বারা এই প্রতিক্রিয়া বলকে ডিনোট করা হয়। তো বস্তুটা যদি স্থির থাকে, একটা বস্তু স্থির থাকা মানে কি? একটা বস্তু স্থির থাকা মানে হচ্ছে এই বস্তুটার যে ডব্লিউ বা ওজন এবং প্রতিক্রিয়া বল সমান সমান। এই বস্তুটা স্থির থাকা মানে হচ্ছে এর যা ওজন আছে এবং এটার যা প্রতিক্রিয়া বল আর আছে, এই দুইটা হচ্ছে সমান সমান। এই দুইটা হচ্ছে ভাই কি? এই দুইটা হচ্ছে ভাই সমান সমান। সমান সমান বিধায় হচ্ছে আমাদের এই বস্তুটা এখানে স্থির অবস্থায় আছে। এবার এবার মনে করো বাহ্যিক ভাবে আমি একটা বল প্রয়োগ করলাম এই বস্তুটার উপরে। বাহ্যিক ভাবে ডান দিকে মনে করো কি করলাম? আমি একটা ফোর্স অ্যাপ্লাই করছি। বাহ্যিক ভাবে মনে করো আমি একটা কি অ্যাপ্লাই করলাম ভাইয়া? আমি ফোর্স অ্যাপ্লাই করছি এই বস্তুটার উপরে। তাহলে কি ফোর্স অ্যাপ্লাই করলে অবশ্যই এই বস্তুটা এদিকে চলা শুরু করবে, এদিকে এ ত্বরণে চলা শুরু করবে, চলা শুরু করবে। এখন আমরা হচ্ছে যদি একটু সিনারিওস চিন্তা করি যে একটা বস্তুকে যখন আমরা বল প্রয়োগ করি, মানে এদিকে বল প্রয়োগ করলাম না, বল প্রয়োগ করার পরে কি ঘটে? কি ঘটে? আমরা কি দেখি? একটা ডাস্টার, ওই যে ডাস্টার, টেবিলে একটা ডাস্টার ছিল, চিন্তা করো একটা ডাস্টারকে তুমি টোকা দিলা, ধাক্কা দিলা সামহাও, তো এটা কি চলতেই থাকবে আজীবন? না, কিছু দূর গিয়ে ডাস্টারটা থেমে যাচ্ছে না। কেন থেমে যায়? আমাদের কোশ্চেন হচ্ছে ভাই কেন থেমে যায়? হ্যাঁ, আমাদের কোশ্চেন কি? আমাদের কোশ্চেন হচ্ছে এই বস্তুটা বা ওই ডাস্টারটা কেন থেমে যাচ্ছে? ডাস্টারটা থেমে যাওয়ার কারণ হচ্ছে ভাইয়া ঘর্ষণ। ডাস্টারটা থেমে যাওয়ার কারণই হচ্ছে ভাইয়া ঘর্ষণ। জিনিসটা অ্যাকচুয়ালি কি? জিনিসটা হচ্ছে যখন এই যে এই যে ভূমি, এই যে ভূমির কথা চিন্তা করতেছিলাম, এই যে ভূমি, এই ভূমির যে তলটা, এই ভূমির যে তল, এই যে তলটা, এই তলটা কিন্তু কখনো সমতল হয় না ভাইয়া, মানে কমপ্লিটলি সমতল হয় না। এই যে ভূমি, এই ভূমি হচ্ছে কখনো কি হয় না? এই ভূমি কখনো কমপ্লিটলি সমতল হয় না। কি হয় না? কমপ্লিটলি সমতল হয় না, সমতল হয় না। তার মানে সমতল যদি না হয় তাহলে কি থাকে এটার মধ্যে? এটার মধ্যে থাকে হচ্ছে কিছু পরিমাণ এব্রো থেব্রো এরিয়া, কিছু পরিমাণ এব্রো থেব্রো এরিয়া থাকে। এই এব্রো থেব্রো এরিয়া এবং আমার যে বস্তুটা আছে ওই বস্তুরও যে একটা স্পর্শতল, ওই স্পর্শতল মানে বস্তুটা যেই তলের সাথে মাটির সাথে লেগে আছে ওটাকে স্পর্শতল বলি। ওই স্পর্শতলের যে এরিয়াটা ওইখানেও কিছু এব্রো থেব্রো এরিয়া থাকে। সো দুই এব্রো থেব্রো এরিয়ার মধ্যে ঘষাঘষি হয়। ঘষাঘষি করার কারণে ওইখানে একটা বাধাদানকারী বলের উদ্ভব ঘটে। এই বাধাদানকারী বলের যে বলটা উদ্ভব ঘটলো, এই বাধাদানকারী বলটাই হচ্ছে ভাইয়া আমাদের ঘর্ষণ বল। তার মানে আমি যদি এই জায়গাটাকে জুম করে দেখি, আমি যদি এই যে এইটুক জায়গাকে একটু জুম করে দেখি, এইটুক জায়গাকে জুম করে দেখি, তাহলে বিষয়টা অ্যাকচুয়ালি এরকম ছিল যে এই আমাদের যেই রাস্তা, এটা মনে করো আমাদের রাস্তা, এটা মনে করো আমাদের রাস্তা এবং আমাদের বস্তুটা ছিল কোথায়? এ মনে করো আমাদের বস্তুটা ছিল, এ মনে করো আমাদের বস্তুটা ছিল। তো এই দুইটা জিনিসের, এই দুইটা জিনিসের যেই স্পর্শতলে, স্পর্শতলে এই যে স্পর্শতলে এরকম ঘর্ষণ থাকবে, বাধা থাকবে এক কথায়। এই ঘর্ষণ বা এই বাধার কারণেই যে বাধাদানকারী বলের উদ্ভব ঘটতেছে ভাইয়া, ওটারই আমি বলতেছি হচ্ছে আমাদের ঘর্ষণ বল। এবং এই ঘর্ষণ বল যে শুধুমাত্র এই বস্তুটা চললেই, মানে বস্তুটা যখন চলা শুরু করে তখনই হবে, অন্য কোনো সময় মানে ঘর্ষণ থাকবে না, বিষয়টা কিন্তু এমন না। ঘর্ষণ স্থির অবস্থায়ও থাকতে পারে, ঘর্ষণ গতিশীল অবস্থায় থাকতে পারে। গতিশীল অবস্থা স্থির অবস্থার উপর ডিপেন্ড করে এই ঘর্ষণ বলকে দুইটা মানে ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে তোমার গতি ঘর্ষণ বল আর একটা হচ্ছে স্থিতি ঘর্ষণ বল। তাহলে ঘর্ষণটা কোথায় উদ্ভব? আমি যখন এই বস্তুটাকে এই দিক বরাবর টানলাম, আমি যখন এই বস্তুটা কি করলাম, এই দিক বরাবর টানলাম, তখন যেটা হচ্ছে দেখো, আমি যখন এই বস্তুটাকে এই দিক বরাবর টান দিলাম বা ফোর্স অ্যাপ্লাই করলাম, তখন তখন যে ঘর্ষণ বলটা উৎপন্ন হচ্ছে ভাইয়া, ওই ঘর্ষণ বলটা হবে আমাদের, যেই দিকে আমি বল প্রয়োগ করছি তার উল্টা দিকে আমাদের ঘর্ষণ বল তৈরি হয়। যেদিকে বল প্রয়োগ করা হয়েছে, প্রযুক্ত বল যেদিকে, ঘর্ষণ বল হবে তার বিপরীত দিকে। এবং এই ঘর্ষণ বলকে প্রকাশ করা হয় হচ্ছে আমাদের ছোট হাতের এফ দ্বারা। কি দ্বারা?
এই ঘর্ষণ বলকে প্রকাশ করা হয় হচ্ছে ছোট হাতের এফ দ্বারা। ঠিক আছে, এই ঘর্ষণ বলকে কি দিয়ে প্রকাশ করতেছি ভাইয়া? ছোট হাতের এফ দ্বারা। তাইলে ভাইয়া আমি যদি এই টোটাল সিস্টেমটা, মানে যে সিস্টেমটা আমি এখানে এঁকে রাখছি, এই সিস্টেমটা সম্পর্কে যদি নিউটনের দ্বিতীয় সূত্রটা ফালাইতে চাই, নিউটনের দ্বিতীয় সূত্র মানে কি? এফ ইজ ইকুয়াল টু এম এ। নিউটনের দ্বিতীয় সূত্র থেকে আমরা কি পাই? নিউটনের দ্বিতীয় সূত্র থেকে আমরা পাই হচ্ছে নিউটনের দ্বিতীয় সূত্র থেকে আমরা পাই হচ্ছে সামেশন অফ এফ ইজ ইকুয়াল টু হচ্ছে এম এ। সামেশন অফ এফ ইজ ইকুয়াল টু এম এ। সামেশন অফ এফ মানে কি? সকল ধরনের বলের লব্ধি ইজ ইকুয়াল টু হচ্ছে এম এ, তাই না? সকল ধরনের বলের লব্ধি ইজ ইকুয়াল টু হচ্ছে। তাহলে এই বস্তুর উপর যখন বল প্রয়োগ করা হচ্ছে, তাহলে এখানে কি কি বল কাজ করতেছে? একদিকে কাজ করতেছে আমাদের মেইন বল, মানে প্রযুক্ত বল, আরেকদিকে কাজ করতেছে ঘর্ষণ বল। আবারও ঘর্ষণ বল বলতেছি, ঘর্ষণ বল, আবারও বলতেছি ঘর্ষণ বল। যেদিকে প্রযুক্ত বল প্রয়োগ করা হয়েছে তার অপোজিট দিকে কাজ করতেছে ঘর্ষণ বল বা ফ্রিকশন। আমি ঘর্ষণ বাদ দিয়ে আমি ফ্রিকশন বলবো, এই যে ফ্রিকশন বলবো এখন থেকে, ঠিক আছে? আমি এখন থেকে ফ্রিকশন বলবো, ধর্ষণ সব বাদ ভাই, ফ্রিকশন বলবো ভাই। বারবার খালি ধর্ষণ বের হইতেছে। সো ঘর্ষণ বলের অপোজিটে কাজ করতেছে আমাদের ফ্রিকশন ফোর্স বা ঘর্ষণ বল, ঠিক আছে? তো জিনিসটা হচ্ছে, যখন তুমি বল প্রয়োগ করছো, তুমি দেখাই দিছো যে অলরেডি আমাদের এই যে আমাদের বা ত্বরণ কিন্তু কাজ করা শুরু হয়ে গেছে এদিকে। তার মানে বস্তুটা ডান দিকে গতিশীল যদি হয়, তাহলে অবশ্যই এফ ইজ গ্রেটার দ্যান স্মল এফ। তাহলে এখান থেকে আমি বলতে পারি যে ক্যাপিটাল এফ বা প্রয়োগকৃত বল ইজ গ্রেটার দ্যান হচ্ছে ঘর্ষণ বল। দ্যাট মিনস আমি যদি এখান থেকে পরের লাইনে লিখি, পরের লাইনে আমি লিখবো হচ্ছে এফ মাইনাস এফ ইজ ইকুয়াল টু হচ্ছে ভাইয়া এম এ। দ্যাট মিনস তুমি যদি এই সিস্টেমের ত্বরণ বের করতে চাও, তুমি লিখবা এফ মাইনাস এফ ডিভাইডেড বাই হচ্ছে এম। বুঝছো? এভাবে হচ্ছে আমরা এই সিস্টেম থেকে ত্বরণ বের করে ফেলতে পারি। এই সিস্টেম থেকে আমরা এভাবে কি করতে পারি? এভাবে আমরা ত্বরণ বের করে ফেলতে পারি। বুঝতে পারছো কিনা দেখো, এই সিস্টেম থেকে আমি ত্বরণ বের করতে পারি হচ্ছে এভাবে। বুঝছো? আমরা এইভাবে হচ্ছে কি ত্বরণ বের করে ফেলতে পারি। আশা করি বুঝতে পারছো। আচ্ছা, তো এই যে আমরা তো ঘর্ষণ বলেছিলাম, এই যে ঘর্ষণ বল বা ফ্রিকশন ফোর্স, তা আমরা বলতেছিলাম যে এই ফ্রিকশন ফোর্সটা হচ্ছে আমাদের দুই টাইপের হতে পারে। আমরা এটাকে একটু একটা জায়গায় রেখে দিই, এটা আমরা এখানে রেখে দিলাম সিটুসে। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা এখন আসবো হচ্ছে ঘর্ষণ বল কয় প্রকার ও কি কি। তাহলে ঘর্ষণ বল দুই প্রকার। কয় প্রকার ভাইয়া? ঘর্ষণ বল হচ্ছে দুই প্রকার। কি কি? একটা হচ্ছে গতি ঘর্ষণ বল, আরেকটা হচ্ছে স্থিতি ঘর্ষণ বল। একটা হচ্ছে গতি ঘর্ষণ বল, আরেকটা হচ্ছে কি? আরেকটা হচ্ছে স্থিতি ঘর্ষণ বল। গতি ঘর্ষণ বলকে প্রকাশ করা হয় এফ কে দিয়ে। আর ওই যে গতি শক্তি মনে আছে, কাইনেটিক ইকে, তো গতি ঘর্ষণকে আমরা একদম এফ কে দ্বারা প্রকাশ করি। স্থিতি ঘর্ষণ বল হচ্ছে ভাইয়া এফ এস। এস মানে স্ট্যাবিলিটি আর কি। একটা জিনিস যত বেশি স্ট্যাবল থাকবে তত বেশি স্থির থাকার সম্ভাবনা বেশি। তো এই জন্য আমরা হচ্ছে এফ এস দিয়ে প্রকাশ করতেছি। তাহলে এই হচ্ছে আমার দুইটা ঘর্ষণ বল গেল, একটা হচ্ছে গতি ঘর্ষণ বল, একটা হচ্ছে স্থিতি ঘর্ষণ বল। বুঝতে পারছো? গতি ঘর্ষণ বল, স্থিতি ঘর্ষণ বল। আচ্ছা, এখন যদি তোমরা এটা বুঝতে পারো, এখন আমরা এই চিত্রটা আবার ড্র করে এখান থেকে আরো কিছু ডিটেলস শিখবো। আমরা একটা এক্সট্রা পেজ নেই, আসো। তো আগের মতো একটা লাইন ড্র করি। এই মনে করো কোন একটা রাস্তা আমাদের, এটা মনে করো আমাদের কোন একটা রাস্তা। হ্যাঁ, এটা মনে করো আমাদের কোন একটা রাস্তা। এই রাস্তার উপরে মনে করো আমাদের কোন একটা বস্তু আছে। এই মনে করো আমাদের কোন একটা বস্তু আছে। হ্যাঁ, এই বস্তুটার আমি বলতেছি হচ্ছে ভর এম। বস্তুটার ভর এম। তো যদি ভর এম হয় ভাই, তাহলে অবশ্যই আমাদের নিচে কি কাজ করতেছে? আমাদের ডব্লিউ কাজ করতেছে। ডব্লিউ ইজ ইকুয়াল টু হচ্ছে ভাই আমাদের এমজি। এবং আমি বলতেছিলাম যে যেহেতু নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী প্রত্যেক ক্রিয়ার একটি সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে, তাহলে এই ওজনের বিপরীতে আরেকটা কোনো বল কাজ করবে, এই ওজনের বিপরীতে আমাদের আরেকটা কোনো বল কাজ করবে,
আরেকটা বল মনে করো হচ্ছে আমাদের কি বল, এই আরেকটা বল মনে করো হচ্ছে আমাদের, আরেকটা বল মনে করো হচ্ছে আমাদের ওই যে বলছিলাম প্রতিক্রিয়া বল বা আর, প্রতিক্রিয়া বল বা হচ্ছে কি, বা হচ্ছে আর, এটা তোমরা জানি প্রতিক্রিয়া বল বা হচ্ছে আর, প্রতিক্রিয়া বল বা হচ্ছে ভাইয়া আর, তাই না? প্রতিক্রিয়া বল বা হচ্ছে আর, এটা তো আমরা বুঝলাম। ওকে, এখন দেখো যদি 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 তুমি এই বস্তুটার উপর একটা বল প্রয়োগ করো, সেটা হচ্ছে তুমি এই বস্তুর উপর একটা বল প্রয়োগ করলে, এদিকে কি প্রয়োগ করছো, বল প্রয়োগ করছো, এফ, এফ প্রয়োগ করলা, এফ বল প্রয়োগ করলা, এবং যদি আমি বলি যে এই রাস্তাটা ঘর্ষণযুক্ত, তাহলে তার বিপরীত দিকে, তাহলে তার বিপরীত দিকে হচ্ছে কি হবে, তাহলে তার বিপরীত দিকে ঘর্ষণ বল কাজ করতেছে, তাহলে তার বিপরীত দিকে ঘর্ষণ বল কাজ করতেছে। তাই আমি মনে করি আমাদের বস্তুটা যদি আদিবেগ শূন্য থাকে, তাহলে মনে করি যে এইদিকে যে ঘর্ষণ বল কাজ করবে সেটা হচ্ছে আমাদের এফএস বা স্থির ঘর্ষণ বল, মনে করো কাজ করতেছে, মনে করো স্থির ঘর্ষণ বলই কাজ করতেছে, ঠিক আছে? মনে করো স্থির ঘর্ষণ বল কাজ করতেছে। এই যে স্থির ঘর্ষণ বল বা একটা ঘর্ষণ বল বললাম, স্থির হোক গতি হোক যাই হোক, এই যে ঘর্ষণ বলের কথা বললাম এফএস, এই ঘর্ষণ বল এই প্রতিক্রিয়া বলের সমানুপাতিক। এই ঘর্ষণ বল, এখান থেকে কি লিখতে পারি আমরা, ঘর্ষণ বল প্রতিক্রিয়া বলের কি সমানুপাতিক, সমানুপাতিক, বুঝছো? ঘর্ষণ বল প্রতিক্রিয়া বলের সমানুপাতিক যদি হয়, তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি ভাইয়া, সমানুপাতিক হিসেবে আমরা এখন লিখতে পারি, সমানুপাতিক হিসেবে আমরা এখানে লিখতে পারি যে এই যে এফএস, এফএস প্রপোর্শনাল টু আর, আর বলতে পারি। এখন দেখো যেহেতু আমাদের এই বস্তুটা স্থির অবস্থানে ছিল, তাহলে বস্তুটা স্থির এক কথায়, তাহলে এই ওজন আর প্রতিক্রিয়া বল একজন আরেকজনকে ক্যান্সেল আউট করে দেয়। ক্যান্সেল আউট করলে আমরা এখান থেকে লিখতে পারি যে ডব্লিউ ইকুয়াল টু হচ্ছে ভাইয়া আর, তাই না? এই কথাটা তো আমরা এখান থেকে বলতে পারি, ডব্লিউ ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের আর, এটা তো আমরা বললাম এখান থেকে। সো বিষয়টা হচ্ছে যে দেখো, তাহলে আমরা যখন সমানুপাতিক সাইন উঠায় দিই তখন তো একটা ধ্রুবক আনতে হয়, সমানুপাতিক সাইন উঠাই দিয়ে একটা ধ্রুবক আনতে হয় না, ধ্রুবক আনতে হয়, ওই ধ্রুবকটাই হচ্ছে ভাইয়া ঘর্ষণ সহগ মিউ। এটার পরিচয় কি, এটার পরিচয় কি, এটা হচ্ছে আমাদের ঘর্ষণ সহগ, এটার পরিচয় হচ্ছে ভাইয়া ঘর্ষণ সহগ, বুঝছো? ঘর্ষণ সহগ বা অনেক ক্ষেত্রে দেখবা যে গুণাঙ্ক বলে এটাকে, ঘর্ষণ গুণাঙ্ক, ঘর্ষণ সহগ কিংবা ঘর্ষণ গুণাঙ্কও বলা হয়। এবং এটাকে কি দ্বারা প্রকাশ করে, এটা হচ্ছে এম না, কিন্তু এটা হচ্ছে মিউ। এটা কি, এটা হচ্ছে ভাইয়া মিউ, এক পাশে লিখে রাখো, এটাকে কি বলি আমরা, এটা হচ্ছে ভাইয়া মিউ, এটা হচ্ছে ভাইয়া মিউ, ঠিক আছে? সো এফএস ইজ ইকুয়াল টু আমরা পরের লাইনে লিখতে পারি, এফএস ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের, এফএস ইকুয়াল টু হচ্ছে ভাইয়া মিউ এস আর, আর ইজ ইকুয়াল টু ডব্লিউ, ডব্লিউ ইজ ইকুয়াল টু আবার এমজি। তাহলে এখান থেকে আমরা পরের লাইনে লিখতে পারি যে মিউ এস ইকুয়াল টু হচ্ছে এফএস ইজ ইকুয়াল টু মিউ এস এমজি। বুঝছো বুঝছো কি করছি, ইন্টারেস্টিং না? এফএস ইজ ইকুয়াল টু হচ্ছে ভাইয়া মিউ এস এমজি, মিউ এস এমজি, এটা হচ্ছে আমাদের কিসের সূত্র, এটা হচ্ছে ভাইয়া আমাদের স্থিতি ঘর্ষণের সূত্র, স্থিতি ঘর্ষণের সূত্র। বুঝছো, এটা হচ্ছে আমাদের স্থিতি ঘর্ষণের সূত্র, এটা হচ্ছে আমাদের স্থিতি ঘর্ষণের সূত্র, যে এফএস ইজ ইকুয়াল টু হবে আমাদের মিউ এস এম জি। এখন মনে করো এখানে আমরা এফএস না দিয়ে, যে আমাদের এই জায়গাটাতে আমরা এফএস না দিয়ে যদি এফ কে দিতাম, এফ কে মানে কি, মনে করো যদি আমাদের এই বস্তুটা এখন স্থির না থেকে, বস্তুটা যদি আমাদের স্থির না থেকে গতিশীল হতো কোনো কারণে, গতিশীল হতো, তখন কি আমাদের এখানে যে ঘর্ষণ কাজ করতেছে, এই ঘর্ষণকে তখন আমি আর এফএস বলতে পারতাম, এই ঘর্ষণকে তখন আমাদেরকে বলতে হতো এফ কে। তো ওই রেসপেক্টে আমি এখানে এফএস এর জায়গায় বলতাম এফ কে প্রপোর্শনাল টু আর, বাকি সব সেম, মিউ এস এর জায়গায় হয়ে যেত তখন আমাদের, যে এফ কে ইজ ইকুয়াল টু হয়ে যেত তখন আমাদের কি বলতো ভাইয়া, মিউ কে এমজি, মিউ কে এমজি লিখে ফেলে তখন এই বিষয়টাকে আমি বলবো হচ্ছে, তখন এই বিষয়টাকে আমি বলবো হচ্ছে কি বলবো, এই বিষয়টাকে আমি কি বলবো, এই বিষয়টাকে হচ্ছে আমি বলবো, এই বিষয়টাকে আমি বলবো হচ্ছে ভাইয়া, এই দেখো এই বিষয়টাকে আমি বলবো স্থিতি ঘর্ষণ সূত্র, সরি স্থিতি বলতেছি, স্থিতি তো করছি, গতি
ঘর্ষণের সূত্র। তাহলে মিউ কে আমি বলবো হচ্ছে স্থিতি ঘর্ষণ সহগ, মিউ কে আমি বলবো হচ্ছে স্থিতি ঘর্ষণ সহগ। লিখে রাখো, কি বলবা কি বলবা কি বলবা তুমি? মিউ এস এটাকে বলবা হচ্ছে স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক বা সহগ যাই বলো না কেন, স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক, হ্যাঁ গুণাঙ্ক আর সহগ একই জিনিস। আর মিউ কে হচ্ছে আমাদের হবে গতি ঘর্ষণ গুণাঙ্ক। বুঝছো, গতি ঘর্ষণ গুণাঙ্ক এটা হচ্ছে মিউ কে। এম কে কিন্তু না, এম এর মতোই লাগে অনেকটা, বাট এম না, কিন্তু এটা হচ্ছে মিউ কে। হ্যাঁ, এটা হচ্ছে মিউ কে। তাহলে মিউ বুঝলাম, ঘর্ষণ বুঝলাম, মোটামুটি সবই তো বোঝা হয়েছে নাকি? মোটামুটি সবই কিন্তু আমাদের বোঝা হয়েছে। আচ্ছা, বুঝছো না? এখন আমরা অ্যাপ্লাই করতে পারবো না, এগুলা বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করতে পারবো। ঠিক আছে, আমরা কিন্তু এই ম্যাথগুলো এখন বিভিন্ন কোয়েশ্চেনে অ্যাপ্লাই করতে পারবো। এবং আমরা যখন সিকিউ প্র্যাকটিস করব, সিকিউ প্র্যাকটিস যখন করব, সিকিউ প্র্যাকটিসের সময় দেখবে যে এই ধরনের অনেক এমসিকিউ তুমি পাচ্ছ। হ্যাঁ, এই ধরনের অনেক এমসিকিউ তুমি হচ্ছে গিয়ে কি করতে পারবা, তুমি হচ্ছে গিয়ে পারবা। আচ্ছা, এখানে আরেকটা জিনিস করা যায়, আমরা যে কি বলে এই যে মিউএস বা মিউকের কথা বলতেছি, এখানে আরেকটা জিনিস করা যায়। জিনিসটা হচ্ছে, চলো আমরা দেখি। মনে করো ওই আগের ছবিটাই আমরা আবার আঁকবো, আগের ছবিটাই আমরা আবার আঁকবো। এই মনে করো আমাদের একটা জায়গা, এখানে মনে করো যে আমাদের কি আছে, এখানে মনে করো আমাদের একটা, এই মনে করো একটা বস্তু আছে যে কোনো। তো এই বস্তুটার কি নিচের দিকে কাজ করতেছে, কি নিচের দিকে কাজ করতেছে হইতেছে আমাদের, নিচের দিকে কাজ করতেছে কি, নিচের দিকে কাজ করতেছে ডব্লিউ ইজ ইকুয়াল টু এম জি। হ্যাঁ, যদি এটা একটা এম ভরের বস্তু হয় আর কি। আবার উপরের দিকে কি কাজ করতেছে, উপরের দিকে কাজ করতেছে ভাইয়া কি নর্মাল ফোর্স বা আর, আর কাজ করতেছে। আবার বললাম যে আবার বললাম যে যদি কোন একটা বল প্রয়োগ করা হয় বস্তুটার উপর, যদি একটা বল প্রয়োগ করা হয়, যদি একটা বল প্রয়োগ করা হয়, ওই বলকে আমি যদি বলি এফ, তাহলে তার উল্টা দিকে, তাহলে তার উল্টা দিকে কি কাজ করতেছে, উল্টা দিকে আবার কাজ করতেছে আমাদের কি ঘর্ষণ, ঘর্ষণ বল নাকি, উল্টা দিকে কাজ করতেছে কি বল, ঘর্ষণ বল এফ, ঘর্ষণ বল এফ কাজ করতেছে, তাই না? ঘর্ষণ বল কি কাজ করতেছে, ঘর্ষণ বল এফ কাজ করতেছে। এখন একটা জিনিস তুমি খেয়াল করো, একটা জিনিস তুমি খেয়াল করো, একটা জিনিস তুমি খেয়াল করো। জিনিসটা হচ্ছে, তুমি এখানে একটা ত্রিভুজ ড্র করতে পারো না? চাইলে একটা ত্রিভুজ আমরা ড্র করবো। এই যে দেখো, আমরা যদি এখানে একটা ত্রিভুজ ড্র করি, আমরা যদি এখানে একটা ত্রিভুজ ড্র করি, তাহলে এইটুককে আমি যদি এফ বলি, সেটা হচ্ছে এইটুক হচ্ছে আমাদের এফ, এইটুক হচ্ছে আমাদের এফ, এইটুক হচ্ছে এফ, এইটুক যদি আর হয়, আর এখানে একটা অ্যাঙ্গেল তৈরি করছে না ভাইয়া থেটা, থেটা ক্রিয়েট করছে না? তাহলে আমি যদি লিখি ভাইয়া টেন থেটা, আমি যদি লিখি ভাইয়া টেন থেটা, টেন থেটা ইজ ইকুয়াল টু কি লম্বা ভূত, তাহলে আর বাই এফ, আর বাই এফ, আর বাই এফ যদি লিখি, এবার একটা জিনিস খেয়াল করো, আর বাই এফ, তুমি একটা জিনিস খেয়াল করো, আমরা যখন 1 নম্বর স্লাইডে ছিলাম, 1 নম্বর স্লাইডে ছিলাম না, এই স্লাইডে যখন ছিলাম, এইবার দেখো এই লাইন থেকে, এই যে এই লাইন থেকে এফ এস ইজ ইকুয়াল টু কি মিউ আর, মিউ ইজ ইকুয়াল টু কি এফ বাই আর না? মানে এফ বাই আর যদি লিখি, ওটাকে তো আমরা মিউ বলতে পারছি। এই যে এই লাইন থেকে, এই লাইন থেকে, এই লাইন থেকে হচ্ছে যে এফ এস ইজ ইকুয়াল টু মিউ আর, মিউ ইজ ইকুয়াল টু কি এফ বাই আর, এফ বাই আর যদি হয়, তাহলে এখানে আর বাই এফ ইজ ইকুয়াল টু আমরা কি বলতে পারি? আচ্ছা আচ্ছা, সরি এখানে আমরা একটা ভুল লিখছি। ভুলটা হচ্ছে, সরি, ভুলটা হচ্ছে ভাইয়া এখানে, এইখানে আরটা, আরটা হবে এইখানে, আরটা হবে এইখানে, এইখানে আরটা হবে থিটাটা, থিটা আর বলছি, থিটাটা হবে হচ্ছে এইখানে, এই যে এই জায়গাটা থিটা হবে, থিটাটা হবে ভাইয়া এই জায়গাটাতে, ঠিক আছে? এই জায়গাটাতে থিটা হবে, এখানে না।
কেন্দ্রে না, এখানে থিটা হবে। যদি থিটা হয় তাহলে এখান থেকে লম্বকে লম্বকে এফ, আচ্ছা আমি কি ভুল লিখতেছি কিনা দেখি তো, এফ এস ইজ ইকুয়াল টু মিউ আর, মিউ ইজ ইকুয়াল টু এফ বাই আর, এফ বাই আর। হ্যাঁ ঠিক আছে, তাহলে এটা যদি আমাদের থেটা হয় তাহলে এখান থেকে যদি আমি লিখি টেন থেটা, টেন থেটা, এটা লম্বা ভূত তাই না, লম্ব তো আমাদের এখন এফ, ভূমি হচ্ছে আর, এই যে এফ বাই আর। তাহলে আবার আগের ওই ইকুয়েশন থেকে আমরা এফ বাই আর ইজ ইকুয়াল টু কি জানছিলাম, মিউ জানছিলাম না। তাহলে আমরা এখান থেকে বলতে পারি না যে মিউ ইজ ইকুয়াল টু হচ্ছে ভাইয়া টেন থেটা, মিউ ইজ ইকুয়াল টু হচ্ছে ভাইয়া টেন থেটা বলা যায়, মিউ ইজ ইকুয়াল টু টেন থেটা। এটাও কিন্তু আমাদের একটা সূত্র, ঘর্ষণ সহগের সূত্র হচ্ছে যদি কোনো একটা অ্যাঙ্গেল দেওয়া থাকে ওই অ্যাঙ্গেলটার যদি আমরা ট্যান এর অনুপাত বের করতে পারি তাহলে আমরা কিন্তু মিউ বের করে ফেলতে পারবো। তাহলে আমরা কি করতে পারবো, তাহলে হচ্ছে আমরা মিউ বের করে ফেলতে পারবো, বুঝছি? তাহলে হচ্ছে আমরা কি করতে পারবো, মিউ বের করে ফেলতে পারবো, বা ঘর্ষণ সহগ বা ঘর্ষণ গুণাঙ্ক যাই বলো না কেন সেটা বের করে ফেলতে পারবো। ঠিক আছে, তো এগুলা কিন্তু থিওরি, আমরা থিওরিগুলো আলোচনা করতেছি। থিওরির আলোচনা করার পরে আমরা কিন্তু সিকিউ বা এমসিকিউ যখন সলভ করবো তখন আমরা অনেক ধরনের ম্যাথ দেখবো যে কত টাইপের ম্যাথ আসছে ইদানিং কালে এক্সামে। হ্যাঁ, তো ম্যাথ সলভিং করার বিষয়ে প্যারা খায়ও না, থিওরিগুলো আগে ভালো মতো বুঝো। তো এই হচ্ছে গেল ভাই আমাদের ঘর্ষণ রিলেটেড পড়াশোনা, এই গেল হচ্ছে আমাদের ঘর্ষণ রিলেটেড পড়াশোনা। ঠিক আছে, এই যে ঘর্ষণ বল যে বলতেছিলাম না, এই সবকিছু হচ্ছে গেল আমাদের ঘর্ষণ বলের উপর, সবকিছু গেল আমাদের ঘর্ষণ বলের উপর। এই ঘর্ষণ বলের কনসেপ্ট যদি বুঝে থাকো ভালো মতো তাহলে এখন আমরা যাব হচ্ছে কপি কলের থিওরিতে। এখন আমরা কই যাব, এখন আমরা যাব হচ্ছে কপি কলের থিওরিতে। এবং কপি কলের থিওরিটা কিন্তু খুবই বেশি ইম্পর্টেন্ট, কপি কলের থিওরিটা কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, খুব বেশি ইম্পর্টেন্ট। আমরা এবার চলে যাব কপি কলের ধারণাতে। কপি কলে আমরা পাঁচটা টাইপের কপি কল দেখবো, এই পাঁচ টাইপের কপি কলে কি ধরনের কাজ হয়। কপি কল থেকে মূলত কি আসে জানো, একটা সিস্টেম থাকে, কয়েকটা ভর দেওয়া থাকে, কয়েকটা সিস্টেম, এই সিস্টেমের কয়েকটা ভরের সাহায্যে ওই সিস্টেমটা ত্বরণ বের করতে বলতে, আর কিছুই করে না, ত্বরণ বের করতে বলে। হ্যাঁ, মানে কপি কল থেকে এই পর্যন্ত বোর্ডে যত কোয়েশ্চেন আসছে সবার একই কথা যে ভাই ত্বরণ বের করে দেখো এই সিস্টেমে, ত্বরণ বের করা এক কথা কপি কলের। হ্যাঁ, তো কপি কল কয়েক টাইপের হয়, আমরা একদম বেসিক কপি কল থেকে শুরু করব। ঠিক আছে, তো কপি কল দেখতে অ্যাকচুয়ালি কেমন, কপি কল দেখতে অ্যাকচুয়ালি কেমন, কপি কলের সাহায্যে বেসিক্যালি মনে করো যে একটা অবলম্বন থাকে, অবলম্বনের সাহায্যে একটা ভর ঝুলিয়ে দেওয়া হয়, এক বা একাধিক ভর ঝুলিয়ে দেওয়া হবে, ভর ঝুলিয়ে দেওয়ার মাধ্যমে এক একটা ভরের এক এক ধরনের ভর থাকবে আর কি, এক এক অ্যামাউন্টের ভর থাকবে। সো ওই অ্যামাউন্টের ভরের জন্য একটা থাকবে বেশি ভরের মানে বেশি ওজনের, একটা থাকবে কম ভরের বা কম ওজনের। তো যেদিকে বেশি ভর থাকে ওইদিকে ভরটা ঝুলে যায়। হ্যাঁ, এই যে ঝুলে গেল বা নিচে পড়া শুরু হলো, এইভাবে একটা সিস্টেম রান হয়। মনে করো এরকম দুইটা ভর আছে আমার কাছে, এটার ওজন বেশি এটার ওজন কম, তাহলে আমি যদি দুটোকে রশি দ্বারা যুক্ত করি একটা রশি দিয়ে, তখন কি হবে, এখানে আমার একটা টেবিল আছে, টেবিলের উপর একটা রশির মাধ্যমে এরকম দুইটা বস্তুকে ঝুলাই দিছি, এটার ওজন যদি বেশি হয় এটা নিচের দিকে যাওয়া শুরু করবে, নিচের দিকে যাওয়া শুরু করার সাথে সাথে এই বস্তুটা উপরের দিকে যাওয়া শুরু করবে। তাহলে সিস্টেমটা কি হবে, সিস্টেমটা হচ্ছে এইভাবে মুভ করা শুরু করবে। তাহলে ত্বরণ কোন দিকে কাজ করতেছে, আমার এই বস্তুটা যদি নিচের দিকে যায় ত্বরণও তো নিচের দিকে কাজ করবে, আর এই বস্তুর ক্ষেত্রে ত্বরণ উপর দিকে কাজ করতেছে। দ্যাট মিনস আমাদের সিস্টেমটা কিন্তু এখন এভাবে রান হচ্ছে। তো এই যে ত্বরণের কথা বললাম না, ত্বরণটা আমাদেরকে ক্যালকুলেট করতে বলে এই কপি কলের ধারণা থেকে। তাহলে আমরা কপি কলের ধারণা টাইপ 1 নিয়ে যদি কথাবার্তা বলি, টাইপ 1, টাইপ 1 নিয়ে আমরা এখন কথাবার্তা বলবো কপি কলের। ঠিক আছে, টাইপ 1 নিয়ে কথাবার্তা বলবো। টাইপ 1 এ কি কি থাকতে পারে, আচ্ছা তো আমরা একটা সিস্টেম আঁকবো ফার্স্টে, আমরা একটা সিস্টেম আঁকবো ফার্স্টে। এই মনে করো আমাদের কোন একটা সিস্টেম, হ্যাঁ এটা মনে করো আমাদের কোন একটা সিস্টেম, এটা আমাদের একটা সিস্টেম। হুম, আচ্ছা এই সিস্টেমে মনে করো, এই সিস্টেমে মনে করো আমি যদি একটু সুন্দর মতো আঁকি, এখানে আমাদের কোন একটা, আমি একটু আঁকি, হ্যাঁ তোমরা আমার সাথে সাথে আঁকো, তোমরা আমার সাথে সাথে আঁকো। ওকে, এটার কালার কি দিব, হলুদ কালার। হইলো, এখন এই দুইটাকে আমি একটা রশি দিয়ে যদি কানেক্ট করি, রশির কালার কি দিব, পিঙ্ক কালারের একটা রশি দিই। হ্যাঁ,
ওকে, তারপরে এই তোমার কি আমার সাথে সাথে আঁকতেছো তো নাকি? আমার সাথে সাথে আঁকতে থাকো কিন্তু ভাইয়ারা। এটা কিন্তু একটা কমপ্লিট সিস্টেম, ঠিক আছে? এটা কিন্তু একটা কমপ্লিট সিস্টেম। ওকে, এটা কিন্তু আমাদের একটা কমপ্লিট সিস্টেম। এই মনে করো আমার একটা কমপ্লিট সিস্টেম আছে, ঠিক আছে? এটা মনে করো আমাদের একটা কমপ্লিট সিস্টেম। ওকে, আচ্ছা এখানে আমরা একটু সুন্দর করে ড্র করি। একটু রশি রশি ফিল দিই, হ্যাঁ একটু রশি রশি ফিল দিই। আচ্ছা, এটা মনে করো আমার কোন একটা সিস্টেম, এটা মনে করো আমার কোন একটা সিস্টেম, ঠিক আছে? এটা মনে করো আমার কোন একটা সিস্টেম যেখানে যেখানে একটা ভর দেওয়া আছে এম, এখানে এম একটা ভর দেওয়া আছে, ঠিক আছে? এখানে এম একটা ভর দেওয়া আছে। তাহলে একটা জিনিস খেয়াল করো, এই কপিকলের মধ্যে কিন্তু আর কোনো ভর নাই, এই কপিকলের মধ্যে আর কোনো ভর নাই, একটাই ভর দেওয়া আছে, একটাই ভর দেওয়া আছে। যদি এরকমটাই হয় তাহলে এই সিস্টেমটার ত্বরণ কি হইতে পারে? তারা আমাদেরকে জিজ্ঞেস করছে যে এই সিস্টেমটার ত্বরণ কি হইতে পারে। ঠিক আছে, আমি যদি রশিটাকে আরেকটু বাড়াই দিই, রশিটা মনে করো আরো বাড়াই দিই, আরো বাড়ানো আছে, হ্যাঁ মানে এই জিনিসটা হচ্ছে কিরকম নামবে, এটা এখান থেকে সুতা আরো বাড়বে, এই টাইপের একটা সিস্টেম চিন্তা করো। তো এটা যদি এম ভরের বস্তু হয়, এই বস্তুটায় একটাই তো ভর আছে, এই ভরটা যদি মনে করো ভালো রকমের একটা ভর হয়, তাহলে বস্তুটা তো নিচের দিকে নামা শুরু করবে অবশ্যই। নিচের দিকে নামা শুরু করা মানে হচ্ছে নিচের দিকে সে একটা এ ত্বরণ লাভ করতেছে। এ ত্বরণ লাভ করতেছে। আচ্ছা, কেন? কারণ এ ত্বরণ লাভ করতেছে, বস্তুটা নিচের দিকে নামবে কেন? কেন বলো? অভিকর্ষজ, অভিকর্ষজ বলের জন্য। ডব্লিউ ইজ ইকুয়াল টু এম জি, অভিকর্ষ বলের কারণে সে নিচের দিকে নামবে, এটা তো আমরা সবাই বুঝলাম। আচ্ছা, এখন এই যে এ বা ত্বরণ, এই ত্বরণটা বের করার একটা ডিরেক্ট সূত্র আছে, সব টাইপের জন্য একটাই সূত্র, সব টাইপের কপিকলের জন্য ত্বরণের একটাই সূত্র আছে। লেখো, শর্টকাট সূত্রটা হচ্ছে এ ইজ ইকুয়াল টু, এ ইজ ইকুয়াল টু, এ ইজ ইকুয়াল টু, লেখো যে এ ইজ ইকুয়াল টু, লেখো হ্যাঁ, এ ইজ ইকুয়াল টু হচ্ছে নিচে লিখবা মোট লব্ধি ভর, বা যত ধরনের ভর আছে সমস্ত ভরের যোগফল। সুন্দর মানে ইজি ভাষায় লেখো, সবগুলো ভরের যোগফল বা সমষ্টি। একদম ইজি ভাষায় লিখলা, সবগুলো ভরের সমষ্টি বা যোগফল। উপরে কি লিখবা জানো? উপরে কি লিখবা? উপরে হবে হচ্ছে গ্র্যাভিটিতে কন্ট্রিবিউট করা, কন্ট্রিবিউট করা, গ্র্যাভিটিতে কন্ট্রিবিউট করা সমস্ত ভরের বিয়োগফল, বিয়োগ ফল ইন্টু জি। এই যে সূত্রটা আছে না, এই সূত্রটা হচ্ছে সমস্ত বা সব ধরনের পুলের অঙ্কের জন্য সত্য, সব ধরনের পুলের অঙ্কের জন্য এই সূত্রটা সত্য, বুঝছো? এখন আমরা একটু বুঝি যে গ্র্যাভিটিতে কন্ট্রিবিউট করা মানে কি বুঝাইছে। গ্র্যাভিটিতে কন্ট্রিবিউট করা মানে কি, যে অভিকর্ষ বলের কারণে একটা ভর যে নিচের দিকে যাওয়া শুরু করে, মানে এই ভরটা অভিকর্ষ বলের কারণে নিচের দিকে যাওয়া শুরু করতেছে, তার মানে কি এই গ্র্যাভিটিতে কন্ট্রিবিউট করতেছে, গ্র্যাভিটির কারণে সে নিচে পড়তেছে, মানে এই ভরটার সাথে গ্র্যাভিটি ইনক্লুডেড, এক কথায় শেষ। যদি এরকমটাই হয় তাহলে এই সিস্টেমের ত্বরণ কিভাবে বের করবা? দেখো এ ইজ ইকুয়াল টু হবে, এ ইজ ইকুয়াল টু হবে, দেখো গ্র্যাভিটিতে কন্ট্রিবিউট করা সমস্ত ভরের বিয়োগফল, আসেই ভর একটা, আসেই তো ভর একটা, তাই না? আসেই তো ভর একটা, তাহলে এম, সবগুলো ভরের যোগফল, আসেই তো ভর একটা, এটাও এম, আর উপরে একটা জি গুণ হয় না,
তাহলে A ইজ ইকুয়াল টু ভাই এখান থেকে আমরা জি পাচ্ছি। তার মানে এই যে কপিকল বা সিস্টেম, এই সিস্টেমটার যে ত্বরণ, এই ত্বরণটা হচ্ছে আলটিমেটলি আমার অভিকর্ষ ত্বরণের সমান। হ্যাঁ, বুঝতে পারছো? অভিকর্ষ ত্বরণের সমান। আমার এখানে যে ত্বরণটা কাজ করতেছে ভাইয়া, এই ত্বরণটা হচ্ছে আমাদের অভিকর্ষ ত্বরণের কি, অভিকর্ষ ত্বরণের সমান। বুঝছো? এটা হচ্ছে আমাদের টাইপ 1 চিন্তা করতে পারো, এটা আমাদের টাইপ 1 চিন্তা করতে পারো। আচ্ছা, এবার আসো টাইপ 2 তে। হ্যাঁ, এবার আসো টাইপ 2 তে। আমরা খুব মজা করে পড়বো, ঠিক আছে? আমরা খুব মজা করে ইন্টারেস্টিং ওয়েতে কপিকলটা শেষ করতে চাই। আমি চাই না যে তোমরা কপিকলে কোনো প্রবলেম ফেস করো কখনো, কারণ কপিকল খুবই ইম্পর্টেন্ট এবং অ্যাট এ টাইম খুবই ইন্টারেস্টিং একটা টপিক। ঠিক আছে, এখন আমরা আবারও কপিকল আঁকবো। চলো, এখন আমরা আবারও কপিকল আঁকবো। এটা মনে করো আমার ওই যে টেবিলটা ছিল, এটা আমার একটা টেবিল ছিল। এই টেবিলে এখানে আমাদের একটা বস্তু ছিল, এখানে সরি, এখানে আরেকটা বস্তু রাখলাম। বস্তু বলতে একটা হ্যান্ডেল টাইপ আর কি, যেটার উপরে আমার চাকা থাকে এক কথায়। এটার উপরে একটা চাকা রাখলাম, এখানে আরেকটা চাকা রাখলাম, এবং এই চাকার সাথে আমাদের কি থাকে, রশি যুক্ত থাকে না? চাকার সাথে আমাদের কি থাকে? চাকার সাথে আমাদের রশি যুক্ত থাকে। এই যে রশি যুক্ত করে দিলাম, রশি যুক্ত করে। আচ্ছা, রশি যুক্ত করার আগে আমরা আরেকটা কাজ করব। এখানে মনে করো মাঝখানে এবার আরেকটা ভর দিই। চলো, মাঝখানে আমরা এখন আরেকটা ভর দেব। এই মাঝখানে মনে করো আরেকটা ভর আছে, ঠিক আছে? এবার রশি যুক্ত করি, এবার রশি দিই, এবার সেটুসে রশি দিলাম। এই যে একটা রশি, হ্যাঁ, এই যে রশি, এই রশিটা মনে করো এই দিক থেকে নিচে পড়ছে, আর ওই রশিটা, এই রশিটা একটু সোজা করি, এই রশিটা মনে করো এই দিক থেকে নিচে পড়ছে, এবং এই পাশের যে রশির প্রান্তটা আছে এখানে আমাদের একটা আরেকটা ভর যুক্ত করা আছে। এখানে আমাদের আরেকটা ভর যুক্ত করা আছে। শেষ। এই হচ্ছে আমাদের আরেকটা কপিকল মনে করো। হ্যাঁ, এটা মনে করো আমাদের আরেকটা কপিকল। মনে করো আমাদের আরেকটা কপিকল। এই পাশটাকে আমি একটু ছোট করি, পাশেরটাকে আমরা একটু ছোট করি। হ্যাঁ, আচ্ছা, শেষ। মনে করো আমাদের আরেকটা কপিকল। হ্যাঁ, মনে করো আমরা আরেকটা কপিকল আঁকলাম। এখানে মনে করো অনেকগুলা এরকম রশি পেঁচানো আছে। ওকে, মনে করো আমাদের আরেকটা কপিকল। এবার আসো এই কপিগুলোর বস্তুগুলোর নামকরণ দেই। এটা মনে করো আমাদের M1 বস্তু, এটা আমাদের M2 বস্তু। তো M2 বস্তুটার অবশ্যই একটা ওজন কাজ করতেছে কোথায়, নিচের দিকে। সেটাকে আমি বলতেছি আমরা M2G। এই M2G কারণে হচ্ছে আমাদের এই পুলিটা বা এই ভরটা হচ্ছে গিয়ে নিচের দিকে পড়ে। নিচের দিকে পড়ার কারণে আলটিমেটলি আমাদের এখানে কি হবে, এখানে আমাদের একটা ত্বরণ সৃষ্টি হচ্ছে A। আচ্ছা, এই বস্তুটা কি করতেছে, এই বস্তুটারও তো একটা ওজন থাকবে নাকি? এই বস্তুটারও তো একটা ওজন থাকবে, এই বস্তুটারও তো একটা ওজন থাকবে। এই ওজনকে আমি বলতেছি মনে করো W, এটা মনে করো W1 = M1G। তো ঘর্ষণ আমরা পড়লাম না একটা জিনিস, যে একটা বস্তু যখন কোন একটা তলের উপর থাকে তখন সেটার তো একটা ওজন কাজ করে অবশ্যই, এবং ওজনের বিপরীতে একটা প্রতিক্রিয়া বল থাকে, এবং ওই প্রতিক্রিয়া বলের সাথে এই যে ওজন আছে, ওজনটা ওই প্রতিক্রিয়া বলের সাথে ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। তার মানে এখানে আলটিমেটলি এই বস্তুর যে M1G ওজন, এটা কিন্তু অলরেডি অ্যাবলিশড। মানে এখানে এই M1G বা ওজনটা বা এই বস্তুর উপর, M1 ভরের বস্তুর উপর কোনো গ্র্যাভিটি কাজ করতেছে না, কোনো গ্র্যাভিটি কাজ করতেছে না। কারণ এই গ্র্যাভিটি, এখানে যে গ্র্যাভিটি আছে, এই গ্র্যাভিটি উপরে আমাদের যে প্রতিক্রিয়া বল কাজ করতেছে, এই বস্তুর অপোজিটে, ওজনের অপোজিটে, বস্তুর ওজনের অপোজিটে আমাদের যেই প্রতিক্রিয়া বল কাজ করতেছে, প্রতিক্রিয়া বলকে আমরা কি বলতেছিলাম, ওই যে আর বলতেছিলাম, ওই আর এই প্রতিক্রিয়া বল একজন একজনকে ক্যান্সেল আউট করে দিচ্ছে। বিধায় এই বস্তুটা গ্র্যাভিটিতে কন্ট্রিবিউট করে না, গ্র্যাভিটিতে কন্ট্রিবিউট করতেছে শুধু আমাদের M2 ভরের বস্তুটা। যদি তাই হয় তাহলে আমি এখান থেকে এখন ডিরেক্ট এর ভ্যালু যদি বের করতে চাই, এর ভ্যালু কি, উপরে বসে কি গ্র্যাভিটিতে কন্ট্রিবিউট করা বস্তুগুলার ভরের বিয়োগফল। তাহলে গ্র্যাভিটিতে কন্ট্রিবিউট করতেছে আমাদের একটাই বস্তু M2, তাহলে উপরে কি হবে, M2 বসলো,
নিচে হবে সমস্ত ভরের যোগফল। তাহলে ভর এখন দুইটা আছে, m1 আর m2। তাহলে লেখো m1 প্লাস m2, রাইট? m1 প্লাস m2 নাকি m1 প্লাস m2, তাই নাকি? যদি হয় সাথে একটা কি গুণ হয়, একটা জি গুণ হয়। তাহলে এই যে একটা সূত্র পাইলাম, এই সূত্রটা হচ্ছে আমাদের কি, এই সিস্টেমের জন্য ত্বরণের ভ্যালু এখান থেকে আমরা বের করতে পারি। এই সিস্টেমের জন্য ত্বরণ আমরা এই সূত্র থেকে বের করতে পারি। খুবই ইজি না? দেখো খুবই ইজি না? এতদিন আমরা পুলি কপি করলে অনেক প্যারা গেছি, আদৌ কিন্তু এই জিনিসটা এত প্যারা দরকার কিছু না, অনেক সহজ একটা জিনিস। ঠিক আছে? সো আমরা কিন্তু পেয়ে গেলাম কিন্তু আমাদের টাইপ 2 এর জন্য কি ধরনের সূত্র আসতে পারে সেটা কিন্তু আমরা পেয়ে গেছি, নাকি পাই নাই? পাইছি কিন্তু, দেখছো? খুব সহজ, খুবই সহজ ভাই, খুবই সহজ। আমরা এগুলো এখানে রেখে দিই। আর এই ছবিটাকে আমি আরেকটু ছোট করি, ছোট করে আমি এই পাশে রেখে দিই। ঠিক আছে, আমি এই পাশে রেখে দিই। এবারে যাই আমরা টাইপ 3 তে। টাইপ 3 তে কি হবে জানো? টাইপ 3 তে কি হবে জানো? টাইপ 3 তে এখন ঘর্ষণ যুক্ত হবে, আমাদের এই সিস্টেমটার সাথে ঘর্ষণ যুক্ত হবে। টাইপ 3 তে এই যে সিস্টেমটা, এই সিস্টেমটার সাথে একটা ঘর্ষণ তৈরি হবে, তার মানে এই যে পথটা ছিল আমাদের এখানে, একটা পথ ছিল না ভাইয়া? এই যে পথ, এই পথে আমাদের এখন ঘর্ষণ আছে। এই পথে কি আছে? এই পথে এখন আমাদের ঘর্ষণ আছে। আগেরটাতে ঘর্ষণ ছিল না, ওটা হচ্ছে ঘর্ষণবিহীন। ওটা ছিল কিন্তু ঘর্ষণবিহীন। এখানে কোনো কি নাই, এখানে কিন্তু কোনো এফ নাই, এটাতে কোনো ঘর্ষণ ছিল না, এটার মধ্যে কিন্তু আমাদের এখন ঘর্ষণ আছে। এটার মধ্যে আমাদের এখন কি আছে? এটার মধ্যে আমাদের এখন একটা এফ কে আছে, বা ঘর্ষণ বল কিন্তু আছে। ঠিক আছে, এখানে কিন্তু আমাদের এখন একটা ঘর্ষণ আছে। হ্যাঁ, তাহলে এখন আমাদের এখানে ঘর্ষণ নিয়ে একটু চিন্তা ভাবনা করে ম্যাথ করতে হবে। তো ঘর্ষণ যদি থাকে, এখানে যদি ঘর্ষণ থাকে, তো আমরা তো দেখছিলাম যে আমরা একটা জিনিস দেখলাম না? আচ্ছা, আমি যদি ঘর্ষণ বলে যাই, এই দেখো ঘর্ষণ বলের ক্ষেত্রে, এই দেখো আমি এখানে কি লিখছিলাম, ঘর্ষণ বলের ক্ষেত্রে এই যে সেকেন্ড লাইনটা থেকে দেখো, ঘর্ষণ বল হচ্ছে মানে নিউটনের দ্বিতীয় সূত্র থেকে এটা বলা হয় যে সকল লব্ধি বল ইজ ইকুয়াল টু হচ্ছে এম এ। তো লব্ধি বলের সমষ্টি মানে কি? এই যে এফ মাইনাস এফ কখন লিখছিলাম? যখন আমি এক পাশে বল প্রয়োগ করা হচ্ছে, বা এক পাশে সামহাও বল প্রয়োগ হচ্ছে, কিংবা এক পাশে ত্বরণ হচ্ছে, আর যদি ঘর্ষণ থাকে তাহলে অপর দিকে ঘর্ষণ কাজ করে, উল্টা দিকে ঘর্ষণ কাজ করে। এজন্য প্রযুক্ত বলের সাথে আমরা ঘর্ষণ বলটাকে মাইনাস করতেছিলাম। তো সেম তো এখানেও হবে। তুমি যদি এখানে দেখো যে এই যে W2 = M2G, এই বলের কারণে আমার এই যে মানে সিস্টেমটা সে তো রান করতেছে এবং এই ত্বরণের নিচে নামতেছে। তো এইদিকে যদি এই ত্বরণের নিচে নামে, অবশ্যই ঘর্ষণ বল কাজ করবে তার বিপরীত দিকে। তাহলে বিপরীত দিকে এখন এফ কে কাজ করলে, বিপরীত দিকে যদি আমাদের এখন এফ কে কাজ করে, তাহলে দেখো, তাহলে আমরা এখান থেকে আমরা এখন বলতে পারি যে আমাদের যে এইটা থাকবে, আমাদের এখন যে এটা থাকবে, এটা হবে হচ্ছে, যদি ঘর্ষণ থাকে, ঘর্ষণ থাকার সূত্র, তাহলে উপরে বসবে ভাইয়া মোট লব্ধি বল ডিভাইডেড বাই হচ্ছে মোট লব্ধি ভর, বা নিচেরটা একই রাখো, নিচেরটা মনে করো সেম, নিচেরটা হবে হচ্ছে সব ভরের সমষ্টি, বুঝছো? সব ভরের সমষ্টি। উপরে হবে মোট লব্ধি বল, নিচে হবে মোট ভরের সমষ্টি। এখন এই যে মোট লব্ধি বলের কথা বলতেছি, এখানে মোট লব্ধি বল কি হবে জানো? তুমি দেখো এখানে লব্ধি বল হিসেবে যদি আমি চিন্তা করি, তাহলে এফ কে তো অপর দিকে কাজ করতেছে, আর এই যে W2 মানে তো এই বস্তুটার ওজন। আবার আরেক ভাষায় বলতে গেলে পৃথিবী একে এই W2 নিউটন বলে টানতেছে, বা W2 কে তখন আমরা কি একটা F2 বলতে পারি না ভাইয়া? F2 বলতে পারি যে F2 নিউটন ফোর্স, এই যে F2 নিউটন ফোর্সে পৃথিবী তাকে নিচ দিকে টানতেছে। তাহলে এটা তো আমাদের একটা বল, ওয়ান কাইন্ড অফ। তাহলে আমি এখানে ইজিক্যালটা এখন লিখতে পারি না ভাইয়া? ইজিক্যালটা লিখতে পারি যে মোট লব্ধি বল হচ্ছে এই যে দেখো F2 যদি আমি বলি, তাহলে তো আমি এখানে মানে আমাদের যে এক নাম্বার বস্তু ছিল, এক নাম্বার বস্তুকে তো আমি কি F2 বলতে পারি,
এক নম্বর বস্তুকে আমি F1 বলতে পারি না, F1 বলতে পারি। তাহলে এই সিস্টেমটার যাত্রাপথে তিনটা বল কাজ করতেছে, F2 F1 FK। F2 F1 FK, যেখানে F2 সবচেয়ে বড় দেখে আমাদের ওই পাশে ডান পাশে ত্বরণ কাজ করতেছে বা সিস্টেমটা ওইভাবেই রান করতেছে। তাহলে লব্ধি বলটা এখান থেকে হবে, তোমরা যদি বুঝো কিনা দেখো, লব্ধি বলটা এখানে হবে ভাইয়া F2, কারণ F2 সবচেয়ে বড়, মাইনাস F1 মাইনাস FK। দেখো তো বুঝো নাকি? এটা হচ্ছে আমাদের লব্ধি বল, এটা হচ্ছে আমাদের লব্ধি বল। কেন কেন মোট লব্ধি বল, বা আগে যেটাতে বলছিলাম যে গ্র্যাভিটিতে কন্ট্রিবিউট করে সমস্ত বলের বিয়োগফল, সমস্ত বলের কি, সমস্ত বলের বিয়োগফল। দ্যাট মিনস তুমি কিন্তু সমস্ত বলের বিয়োগ, আচ্ছা ওইভাবেই যদি চিন্তা করো যে সমস্ত বলের বিয়োগফল হিসেবে আসবে, তাহলে জিনিসটাকে এইভাবেই তো লেখা যায়, সমস্ত ভরের বিয়োগফল মানে কি, দেখো এই যে M3 মাইনাস M3, এখান থেকে লেখা যায় হচ্ছে যে তোমার হচ্ছে যে কিভাবে লেখা যায়, মাইনাস M2 মাইনাস, আচ্ছা এভাবে না লিখে আমার কাছে মনে হয় যে এইভাবেই লেখো, বল দিয়ে লেখো, বল দিয়ে আসবে হচ্ছে যে F3 মাইনাস F3 না, F2 মাইনাস F1, F2 মাইনাস F1, এই যে মাইনাস F মানে ঘর্ষণ বলের যে F, তুমি কি F কে বলে দিই, F কে। আর নিচে হবে সব ভরের সমষ্টি, সব ভরের সমষ্টি কত আছে এখানে, M1 আর M2 তো আছে, M1 প্লাস M2। তাহলে এফ কে ইজ ইকুয়াল টু ভাইয়া কি লেখা যায়, মিউ কে এমজি লেখা যায়। এফ কে ইজ ইকুয়াল টু কি, মিউ কে এমজি। হ্যাঁ, মিউ কে এমজি। এমটা কোন মানে কার এম, এম হচ্ছে যে M1 এর এম, তাই না? তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি যে F2 মাইনাস F1 মাইনাস মিউ কে M1 জি, তাই না, ডিভাইডেড বাই কি M1 প্লাস M2। এটাই হচ্ছে আমাদের এই সিস্টেমের জন্য ত্বরণ, এটাই হচ্ছে আমাদের এই সিস্টেমের জন্য ত্বরণ। বুঝছি না ভাইয়া? সহজ না, সহজ না? এটা হচ্ছে যদি ঘর্ষণ থাকে আর কি, সেই অবস্থায় আমি এইভাবে লিখতেছি, ঘর্ষণ থাকা অবস্থায় আর কি আমি এইভাবে লিখবো, ঘর্ষণ থাকতে হবে। ঘর্ষণ থাকলেই কিন্তু আমার এই যে মিউকের হাবে যাবে এসব আসতেছে। বাট আমার এমনি সূত্র কিন্তু সবার জন্যই সেম, এমনি সূত্র কিন্তু সবার জন্যই সেম, যে এই সূত্রটাই কিন্তু সবার জন্য ইউজ করতেছি, এই সূত্রটাই জন্য সবার জন্য ইউজ হচ্ছে যে মোট লব্ধি বল ডিভাইডেড বাই সব ভরের সমষ্টি, এটাই কিন্তু সব জায়গাতে আমরা ইউজ করতেছি। বুঝছি না? টাইপ 3 বুঝলে এখন আমরা টাইপ 4-এ যাব। টাইপ 3 বুঝলে এখন আমরা টাইপ 4-এ যাব। আসো টাইপ 4, টাইপ 4। টাইপ 4-এ আমরা আবারও একটা টেবিল আঁকবো। এই মনে করো আমাদের একটা টেবিল, হ্যাঁ এই হচ্ছে কি আমাদের একটা টেবিল। টেবিলে এখানে দুইটা হ্যান্ডেল, ঠিক আছে, তারপরে এখানে একটা রিং, এখানে আরেকটা রিং, দুই রিংয়ের আচ্ছা ঠিক আছে, আবার এই হচ্ছে সরি, এই হচ্ছে রশি, এই হচ্ছে রশি, ঠিক আছে। তো রশিটার এরকম এক প্রান্ত, রশিটার আরেক প্রান্ত, তাই না? রশিটার এক প্রান্ত, রশিটার ভাইয়া এক প্রান্ত, এটা হচ্ছে রশিটার আরেক প্রান্ত, এবং এই দুই প্রান্তে কি আছে, দুই প্রান্তে এবার মনে করো যে দুইটা আলাদা আলাদা বস্তু আছে, এই দুই প্রান্তে দুইটা আলাদা আলাদা বস্তু আছে। এই বস্তুটার কালার দিয়ে দিলাম আরে ভাই ফিল কালার হয় না কেন, হয়েছে, এই বস্তুটার একটা কালার দিয়ে দিই নীল কালার, ঠিক আছে। ওকে, এই হচ্ছে আমাদের টোটাল দুইটা বস্তু,
এ হচ্ছে আমাদের দুইটা বস্তু, ঠিক আছে না? আগের মতো এই বস্তুটাকে আমি, এই পোকাগুলা কেন যে ঝামেলা করে। আচ্ছা, এটা মনে করো আমাদের M1, এটা মনে করো আমাদের M2। তাহলে এটার আমাদের একটা ওজন কাজ করবে W1 ইজ ইকুয়াল টু M1G, এখানে কাজ করবে W2 ইজ ইকুয়াল টু M2G, যেখানে আমি W1 কে F1 বলতে পারি, W2 কে F2 বলতে পারি না ভাইয়া? পারি। বাট এখানে আমাদের ঘর্ষণ নাই, যেহেতু ঘর্ষণ নাই তো আমাদের F1 এর জিনিসগুলো না আনলেও হবে, ঘর্ষণ না থাকলে F না আনলেও হবে, ঠিক আছে? ঘর্ষণ মনে করো যদি না থাকে তাহলে F এর বিষয় দিয়ে না আনলেও হবে। আমি মনে করি কোন একটা কারণে আমাদের এখানে M1 ইজ গ্রেটার দেন M2। মনে করো M1 আর M2, মানে M1 হচ্ছে M2 থেকে বড়, M1 হচ্ছে যদি M2 থেকে বড় হয়, মানে এই বস্তুটা যদি বড় হয় তাহলে তার ওজনও বেশি হবে অবশ্যই। তাহলে কি হবে যে W1 ইজ গ্রেটার দেন W2, ওজনও বেশি হবে। তার মানে কি এই বস্তুটা নিচের দিকে পড়া শুরু করলে ত্বরণটা এবার এদিকে শুরু হবে, ত্বরণটা কিন্তু নিচে পড়া শুরু হচ্ছে। তাহলে এখানে আমাদের ত্বরণটা উপরের দিকে যাবে। আমাদের সিস্টেমটা কিন্তু এখন এভাবে রান হচ্ছে, বাম থেকে ডান দিকে, এবার আমাদের সিস্টেম রান করতেছে। যদি এভাবেই সিস্টেমটা রান করে তাহলে সেক্ষেত্রে আমাদের ত্বরণ কিভাবে বের করব? ঘর্ষণ তো নাই, তাহলে গ্র্যাভিটিতে কন্ট্রিবিউটকারী বলগুলোর অন্তর বা বিয়োগফল। গ্র্যাভিটিতে কিন্তু এবার এখন দুইটাই কাজ করতেছে, এটারও গ্র্যাভিটি কাজ করতেছে, এটারও গ্র্যাভিটি কাজ করতেছে। তাহলে দুইটা বস্তুরই কিন্তু এখন আমাদের গ্র্যাভিটি কাজ করতেছে। যদি এরকমই হয় তাহলে আমি এখন বলতে পারি যে গ্র্যাভিটিতে অংশগ্রহণকারী ভরগুলোর অন্তর হবে কিভাবে? যেটা বড় সেটা আগে লেখে, যেটা ছোট সেটা পরে লিখবা। দ্যাট মিন্স M1 মাইনাস M2 ডিভাইডেড বাই কি সমস্ত ভরের যোগফল ইন্টু জি, শেষ। এটাই আমাদের ত্বরণ, এটাই হচ্ছে আমাদের কি, এটাই হচ্ছে আমাদের ত্বরণ, এই বুঝছো? এটাই হচ্ছে আমাদের ত্বরণ, সহজ না? টাইপ 3 টাইপ 4 শেষ। টাইপ 4 যারা যারা বুঝছো, এখন আমি যেটা করব টাইপ 5 এ, টাইপ 5 এ আমি মাঝখানে আরেকটা বস্তু রাখবো। এখন এটারই মাঝখানে আরেকটা বস্তু রাখবো, ঠিক আছে? টাইপ 5 এ আমি এটারই মাঝখানে আরেকটা বস্তু রাখবো। এই যে একটা বস্তু নিয়ে এসে পড়লাম, ঠিক আছে? সরি, এটা কালার দিয়ে দিই, সেম কালার দিব। কোন কালার দিব? হলুদ কালার দেই, আর হলুদ কালার। দেখছো আরেকটা বস্তু নিয়ে আসলাম এখন মাঝখানে, কারণ মাঝখানে আমাদের আরেকটা বস্তু আছে, এবং এবারও মনে করো যে ঘর্ষণ নাই, ঠিক আছে? তো এবারও যদি ঘর্ষণ না থাকে তাহলে এটার কি দিব? এটার মনে করো আমাদের ভর দিয়ে দিলাম M3, এটা মনে করো ভর দিয়ে দিলাম M3। তো M3 যদি থাকে অবশ্যই এটার নিচের দিকে আমাদের কি W3 কাজ করবে, মানে M3 জি কাজ করবে। বাট এই যে W3 বা M3G, এই ওজনটা যেহেতু আমাদের এই বস্তুটা আমাদের টেবিলের উপর আছে, তার মানে কি নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী ওজন আর প্রতিক্রিয়া বল উপরে বরাবর সোজা বরাবর যে প্রতিক্রিয়া বল কাজ করতেছে ক্যান্সেল আউট। তার মানে আমাদের এই বস্তুটা গ্র্যাভিটিতে অংশগ্রহণ করতেছে না। অংশগ্রহণ যদি না করে থাকে তাহলে সেই ক্ষেত্রে আমাদের ত্বরণ, আমি আগের কন্ডিশন যে M1 বড় M2 ছোট, জাস্ট আমি এই M3 বস্তুটা ইনপুট যদি দেই তাহলে সেক্ষেত্রে আমাদের A কিরকম আসবে? সেক্ষেত্রে আমাদের A আসবে গ্র্যাভিটিতে কন্ট্রিবিউটকারী সমস্ত ভরের বিয়োগফল। তার মানে আগের মতো এই দুটাই কিন্তু এখনো কাজ করতেছে। তাহলে এখান থেকে তুমি পাবা হচ্ছে M1 মাইনাস M2 ডিভাইডেড বাই যতগুলো ভর আছে সবগুলো ভরের সমষ্টি M1 প্লাস M2 প্লাস M3, হ্যাঁ, ইন্টু জি, শেষ। তাহলে এটা হচ্ছে আমাদের এই সিস্টেমের জন্য ত্বরণ, বুঝতে পারছো? এটা হচ্ছে আমাদের এই সিস্টেমের ত্বরণ। খুব সহজ, খুবই সহজ ভাইয়া, খুবই সহজ।
টাইপ 5 শেষে, আচ্ছা আমি বলছিলাম টাইপ 5টা টাইপ করবো, আমি আরেকটা টাইপ করতেছি, ঠিক আছে, 6টা টাইপ হয়ে গেছে, সরি। যত টাইপই হোক ভাইয়া, যত টাইপই হোক সবগুলো টাইপ কিন্তু সহজ, একটাই সূত্র দিয়ে সবগুলা কাজ করতেছি। এখন কি করবো বলো তো, তোমাদের আইডিয়া কি? এখন আমি তোমাকে এই টাইপের মধ্যে কি দেখাবো, এই টাইপের মধ্যে দেখাবো যে এখানে আবার আমাদের ঘর্ষণ আছে, এই রাস্তার উপর এখন আমাদের ঘর্ষণ আছে, এইটা দিয়ে এখন হচ্ছে আরেকটা তোমাকে দেখাই দিই। এই রাস্তার উপর মনে করো এবার ঘর্ষণ আছে, কি আছে এই রাস্তায় ভাইয়া, এখন আমাদের কি আছে, এই যে এফ কে বা এফ এস, বা এক কথায় ঘর্ষণ বল আছে, এক কথায় কি আছে, এক কথায় ঘর্ষণ বল আছে এখন আমাদের এই সিস্টেমটার মধ্যে। তাইলে কি হবে, তাইলে কি হবে, তাহলে ঘর্ষণ বল যদি থাকে, আমাদের ত্বরণ কাজ করতেছে এই দিকে, আমাদের সিস্টেমটা রান হচ্ছে এইভাবে, তাহলে ঘর্ষণ থাকলে ঘর্ষণ তো কাজ করবে ওই দিকে, উল্টা দিকে কাজ করবে। তাহলে তোমরাই বলো, এখন আমরা যদি এখান থেকে লিখতে চাই যে আমাদের ত্বরণ কি হবে, তাহলে ত্বরণ কি হবে বলো। এখন আমাদেরকে আবারও চলে আসতে হবে মোট লব্ধি বল ডিভাইডেড বাই সমস্ত ভরের সমষ্টি। সমস্ত ভরের সমষ্টি তুমি আগে আগে লিখে ফেলো, m1 প্লাস m2 প্লাস m3 লিখলা, একটা জি দিয়ে গুণ করে রাখো, উপরে মোট বলটা তো আসতে হবে, মোট বল। তাহলে মোট বলটা এখন আমরা কিভাবে লিখবো ভাই, মোট বলটা আমরা এখন কিভাবে লিখবো, মোট বলটা আসতেছে দেখো, আমাদের সবচেয়ে বড় বল কোনটা, এটা এখন আমাদের হচ্ছে এফ নিয়ে আসি, এটা হবে F1, এটারে আমি লিখতে পারি হচ্ছে F2, হ্যাঁ, এটাকে আমরা লিখতে পারি হচ্ছে F2, আর একটা F3 থাকবে না, এই যে F3 থাকবে কিনা, আমি একটু পানি খেয়ে আসতেছি। আচ্ছা, তাহলে ওই যে F3, কিন্তু আমি তোমাদেরকে কিন্তু আগেই বলছি যে F3 বা এই বস্তুর যে ওজন সেটা কিন্তু অলরেডি আমাদের প্রতিক্রিয়া বল দ্বারা ক্যান্সেল আউট, তার মানে আমাদের এই সিস্টেমে F3টা কিন্তু কাজ করতেছে না, এই সিস্টেমে কিন্তু আমাদের F3টা কি করতেছে না, F3টা কাজ করতেছে না। তাহলে আমাদের এখানে শুধু যে এফ কেটা কাজ করবে, তাহলে আমাদের এখানে লব্ধি বল হিসেবে যদি লিখতে চাই তাহলে হবে F1, আগে আসবে F1 কারণ F1 বড়, F1 মাইনাস F2 মাইনাস এফকে মানে কি, এফকে মানে হচ্ছে ভাইয়া, আচ্ছা আমরা যদি লিখি যে F1 হলে তো জি লেখা লাগবে না, F1 তো জি বাদ, তাহলে F1 মাইনাস F2, এফকে মানে হচ্ছে মিউ কে M3G ডিভাইডেড বাই M1 প্লাস M2 প্লাস M3, এটা হচ্ছে আমাদের এর ভ্যালু, ঠিক আছে, বুঝছো? এই হচ্ছে গেল আমাদের টাইপ 6 এর, মানে এই টাইপের ক্ষেত্রে আমাদের ত্বরণ আমরা এইভাবে বের করব। কখনো এফ কে ডিরেক্ট দেওয়া থাকবে, কখনো এফ কে দেওয়া থাকবে না, কখনো মিউ কে দেওয়া থাকবে, মানে ঘর্ষণ গুণাঙ্কটা দেওয়া থাকবে। তো যখন যাই দেওয়া থাকুক না কেন ওই অনুযায়ী তোমাকে সূত্রে বসাইতে হবে, যখন যাই দেওয়া থাকুক না কেন ওই অনুযায়ী তোমাকে সূত্রে বসাইতে হবে, ঠিক আছে? তাহলে বুঝছো না, এগুলা গেল হচ্ছে আমাদের টাইপ ভিত্তিক কপিকল। কপিকলে এসএসসিতে এর বাইরে আর কিছু নাই, কপিকলে এসএসসিতে এর বাইরে আর তেমন কিছু নাই, তেমন কিছু আর কিছুই নেই, এখানেই যা আছে এগুলাই, এখানে আমরা যা দেখছি এইগুলাই, ঠিক আছে? বুঝতে পারছো, বুঝতে পারছো, আশা করি বুঝতে পারছো, ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। এখন আসো আমরা একটা এক্সাম্পল দেখি, আমরা একটা উদাহরণ দেখি, আমরা এখন একটা উদাহরণ দেখবো, যে মনে করো এই হচ্ছে আমাদের একটা টেবিল, এটা মনে করো আমাদের একটা টেবিল, এই মনে করো আমাদের একটা টেবিল, আমরা একটু লাস্ট টাইপ যেটা আছে ওইটাই দেখবো, ওইটা থেকেই কিন্তু আমরা বুঝতে পারবো অ্যাকচুয়ালি সমাধানটা কিভাবে করতে হয়। হ্যাঁ, সরি, এখানে আরেকটা, তারপরে রিং আঁকবো, এই মনে করো একটা রিং, এই মনে করো একটা রিং, এই মনে করো আরেকটা রিং, তারপরে এই পাশে সরি, এই পাশে একটা বস্তু থাকবে, এই পাশে একটা বস্তু থাকবে, এই পাশে একটা বস্তু থাকবে, আর এখানে সরি, আর কি হবে, আর হচ্ছে ভাইয়া এখানে আরেকটা বস্তু থাকবে, বস্তুটা মনে করো একটু বড় দিয়ে দেই,
বুঝছি না? এখন এই সবকিছুকে তুমি একটা সুতা দ্বারা কানেক্ট করে দাও, সবকিছুকে তুমি একটা সুতা দ্বারা কানেক্ট করে দাও, সবকিছুকে তুমি একটা সুতা দ্বারা কানেক্ট করে দাও। এই মনে করো সুতা, ঠিক আছে? এরপরে এখানে সুতা, তারপরে 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 হচ্ছে এখানে সুতা, তারপরে এখানে সুতা, সব জায়গায় খালি সুতার সুতা, ঠিক আছে? ওকে, ওকে ভাইয়া। এই তোমরা কিন্তু আমার সাথে সাথে আঁকবা, বুঝছো? আমার সাথে সাথে আঁকবা। এখন আমি এগুলার কালার করে দিই, সরি, আমরা এগুলোর কালার করে দিই। এই বস্তুটার কালার কি দিব? এই বস্তুটার কালার দাও নীল। তারপরে এই বস্তুটার যদি হিসাব করো, এই বস্তুটার কালার দাও হলুদ, দিলাম। এবার এই বস্তুটার একটা কালার দাও, এই বস্তুটার কালার দাও সবুজ, দিলাম। এরপরে বলো যে ঘর্ষণ আছে এই জায়গাতে আমাদের, এই জায়গাতে এখন মনে করো আমাদের ঘর্ষণ আছে, এই জায়গায় মনে করো আমাদের এবার ঘর্ষণ আছে, ঘর্ষণ আছে, ঠিক আছে? আমাকে মনে করো বলে দিছে যে এবার একটা একটা করো আমরা পড়বো, একটা একটা করে এবার আমরা মান বসাবো, মান বসায় আমরা পড়া শুরু করবো। মনে করো এটা হচ্ছে আমাদের এম, মনে করো এটা হচ্ছে আমাদের 20 কেজির একটা বস্তু, এটা মনে করো 30 কেজির একটা বস্তু, এটা মনে করো 10 কেজির একটা বস্তু, এবং এখানে মনে করো আমাদের মিউকে দেওয়া আছে, মিউকে দেওয়া আছে 0.2। এই কয়েকটা ভ্যালু আমার কাছে দেওয়া আছে। তোমাকে কোয়েশ্চেন করছে, তোমাকে কোয়েশ্চেন করছে এই সিস্টেমের ত্বরণ কত। এটাই কোয়েশ্চেন। এবার আমরা সলভ করব, এবার আমরা সলভ করব। ভাই আজকের এই ক্লাসটা তুমি যে করতেছো 14 গোষ্ঠী উদ্ধার হয়ে যাবে ঘর্ষণ বলের, ঠিক ঘর্ষণ বল বলছি, কপি কলের, আর কিচ্ছু কখনো অজানা থাকবে না, এত সহজ করে বোঝাবো ভাই। বোঝানো শেষ, এখন জাস্ট ম্যাথ করবো, আসো। তার মানে এখন তুমি একটা জিনিস খেয়াল করো, এই সিস্টেমটা থেকে এই যে দুইটা ভর দেওয়া, তিনটা ভর দেওয়া আছে, গ্র্যাভিটিতে যে দুটা কাজ করতেছে, গ্র্যাভিটিতে আমাদের এই দুটা কাজ করতেছে না, তাহলে এটার একটা ওজন কাজ করবে নিচে, এটার একটা ওজন কাজ করতেছে নিচে, তাই না? এটার একটা ওজন কাজ করতেছে নিচে। যদি এরকমটাই হয় তাহলে এটার আমি ওজন বলতে পারি, তো ধরে নিই আমি 20 কেজিরটা মনে করো আমাদের M1, 30 কেজিরটা মনে করো আমাদের M2 যদি হয়, তাহলে আমাদের এখানে হবে W1 = M1G, এখানে হবে W2 = M2G, নাকি M2G। আচ্ছা, আর W মানে M3 যেটা, এটারও তো একটা নিচের দিকে কাজ করা উচিত, কাজ করা উচিত। এটা মনে করো আমাদের M3 বস্তু, তাহলে এটাকে যে আমি যে W3 = M3G বলতেছি, এই W3 কি করতেছে, W3 এর বিপরীতে, W3 এর যে বিপরীতে, W3 এর বিপরীতে আমাদের একটা নর্মাল ফোর্স কাজ করে, তাই না? W3 এর বিপরীতে আমাদের কি কাজ করে? W3 এর বিপরীতে আমাদের একটা নর্মাল ফোর্স কাজ করে, নাকি? W3 এর বিপরীতে আমাদের নর্মাল ফোর্স কাজ করে, হ্যাঁ, নর্মাল ফোর্স কাজ করে বা প্রতিক্রিয়া বল কাজ করে, যে প্রতিক্রিয়া বলের সাথে আমাদের এই M3 বস্তুর ওজনটা ক্যান্সেল আউট হয়ে যায়। এজন্য আমরা বারবার বলতেছিলাম যে এই বস্তুটার ওজনটা দিয়ে আমাদের অ্যাকচুয়ালি কোনো কাজ নাই, ঠিক আছে? এটা দিয়ে আমার কোনো কাজ নাই। এই যদি অবস্থা হয়, এখন তুমি আমাকে বলো যে ভাইয়া ত্বরণটা অ্যাকচুয়ালি কোন দিকে কাজ করবে। M1 আর M2 এর মধ্যে আমি দেখতেছি M1 আর M2 এর মধ্যে আমাদের M2 এর ভর বেশি, M2 এর ভর বেশি হওয়ার কারণে ভাইয়া অবশ্যই W2 is greater than W1 হবে, W2 is greater than W1 হবে, নাকি? যদি এরকমটাই হয় তাহলে ওভারঅল ত্বরণটা কোন দিকে কাজ করতেছে ভাইয়া বলো? ওভারঅল ত্বরণটা কাজ করতেছে আমাদের কিন্তু যেহেতু M2 এর ভর বেশি বা M2 এর ওজন বেশি, আমাদের ত্বরণ কাজ করবে এইদিকে, এদিকে ত্বরণ নিচে যাবে, এইদিকে আমাদের রশিটার মাধ্যমে বস্তুটা উপরে উঠবে, আর ওভারঅল এই বস্তুটা আমার কিন্তু ডানে যাওয়ার ট্রাই করবে। দেন আমার ওভারঅল কাজ করতেছে কিন্তু বাম থেকে ডান দিকে, বাম থেকে ডান দিকে আমাদের কিন্তু ওভারঅল ত্বরণটা কাজ করতেছে, নাকি? বুঝছি না? যদি এরকমই হয় তাহলে এখন আসো আমরা ত্বরণ বের করব, সরি হ্যাঁ ত্বরণ বের করব, ত্বরণ বের করব। ত্বরণ কি হবে? A = ভাইয়া মোট লব্ধি বল ডিভাইডেড বাই মোট
লব্ধি ভর, তাই না? বা মোট ভর, বা যত ভর আছে সবগুলো ভরের সমষ্টি এক কথায়। আচ্ছা, তো যেখানেই বলছিলাম যে ঘর্ষণের বিষয়টি থাকবে, যে ঘর্ষণ গুণাঙ্ক দেওয়া আছে, সেখানে আমার এই যে ওজনের সাথে আমি কিন্তু বলগুলোকেও কানেক্ট করে নিব। হ্যাঁ, করলাম। এখন আসো আমরা যদি একটু হিসাব করি, আমরা যদি এখন একটু ক্যালকুলেটর নিয়ে হিসাব করা শুরু করি, আমরা আগে সমীকরণটা বিল্ড আপ করে রাখি যে আমরা অ্যাকচুয়ালি কি আসছে। নিচে তো সবগুলো ভরের সমষ্টি বসাবা, তাহলে তিনটা বস্তু মানে তিনটা ভর আছে, m1 প্লাস m2 প্লাস m3, উপরে মোট লব্ধি বল। তাহলে দেখো f2 গ্রেটার দেন f1, রাইট? তাহলে আমি এখানে মোট লব্ধি বল হিসেবে লিখতে পারি f2 মাইনাস f1 মাইনাস fk। শুধুমাত্র যেই দিকে আমাদের সিস্টেম রান করতেছে ওই দিকের ডিরেকশনের ফোর্সটা বাদে বাকি যতগুলো ফোর্স কাজ করতেছে সবকিছু অপোজিট সাইডে কাজ করতেছে বিধায় নেগেটিভ নেগেটিভ দিছি। হ্যাঁ, ওকে। তাহলে এখন আসো আমরা এখান থেকে f1 এর ভ্যালুটা বের করি। f1 টা হবে আমাদের 20 ইন্টু 9.8, আর m2 হবে কত, w2 হবে আমাদের 30 ইন্টু 9.8। আমরা যদি হিসাব করি 30 ইন্টু 9.8 আসতেছে 294 নিউটন, 294 নিউটন। আর এখান থেকে আসতেছে আমাদের 20 ইন্টু 9.8, দ্যাট ইজ 196 নিউটন, 196 নিউটন। এবার দেওয়া আছে আমাদের মিউকে, ঠিক আছে? মিউকে দেওয়া আছে আমি যদি মিউকে বের করতে চাই, মিউকে বের করতে পারবো না। মিউকে ইজ ইকুয়াল টু হবে হচ্ছে আমাদের সরি মিউকে তো দেওয়াই আছে, আমি এফ কে বের করব। এফ কে ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের মিউকে এম জি, এম কত, m3g, m3g, রাইট? তাহলে মিউকে দেওয়া আছে 0.2, m3 হবে আমাদের 9, n3 হচ্ছে আমাদের কত 10 ইন্টু জি হচ্ছে 9.8। তাহলে আমরা এখান থেকে পাচ্ছি হচ্ছে 98 ইন্টু 0.2 নাকি আসতেছে আমাদের 19.6 এত নিউটন যদি আসে। এবার প্রত্যেকটা ভ্যালু আমরা এখানে বসাবো। f1 f2 মানে কত পাইলাম 294 মাইনাস f1 হচ্ছে 196, এটাও কত 196 নাকি। এটা ভরটা একটু কমায় দিই, তাহলে নেগেটিভ চলে আসে মান। এটার ভরটা একটু কমায় দিই, তো এটার ভর দিয়ে দিই মনে করো 5 কেজি, এটার ভর দিয়ে দিই 5 কেজি। তাহলে এখানে হবে হচ্ছে আমাদের 5 ইন্টু 9.8, 5 ইন্টু 9.8, 49 নিউটন। f1 এর জায়গায় যদি আমি 49 নিউটন লিখি, 49 নিউটন মাইনাস 196 ডিভাইডেড বাই হচ্ছে সবগুলো ভরের সমষ্টি, তাহলে 30 40 45, তাই না? 45 আমরা তো এখন বসাই 294 মাইনাস 49 মাইনাস 196 ডিভাইডেড বাই 45 আসতেছে 1.08 1.089 মিটার পার সেকেন্ড স্কয়ার। এটাই আমাদের অ্যান্সার। এটাই আমাদের অ্যান্সার। ত্বরণ বের করতে পারছি ভাইয়া? পারছি না? এটাই আমাদের অ্যান্সার, 1.089 মিটার পার সেকেন্ড। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। বুঝছো কিনা ভাইয়ারা বলো? বুঝলে তো অবশ্যই কমেন্টে জানাবা যে ভাই বুঝছি না। তাহলে দেখো, এই যে কপি কল নিয়ে আমরা একটু পড়াশোনা করার চেষ্টা করলাম আজকে, কপি কল নিয়ে পড়াশোনা করার চেষ্টা করলাম 6টা টাইপ পড়লাম, একটাই ম্যাথ করলাম, এর বাইরে আর ম্যাথ নাই। হ্যাঁ, তো বুঝছো না? খুব সহজ না? একটা সূত্র দিয়ে কিন্তু সবগুলা ম্যাথ করা যায়, বুঝছো?
সো কপি কলে কখনো ঘর্ষণ থাকবে, কখনো থাকবে না। ঘর্ষণ থাকলে একভাবে করতে বললাম, ঘর্ষণ না থাকলে একভাবে করতে বললাম। ঘর্ষণ না থাকলে করা সহজ আর কি। হ্যাঁ। তো এটাকে তুমি যে 1 নাম্বার যে টাইপটা আছে এটাকে তুমি একটা এমসিকিউ টাইপ হিসেবে রাখতে পারো। এমসিকিউ টাইপ হিসেবে রাখতে পারো, তুমি এটাকে এমসিকিউ টাইপ হিসেবে রাখতে পারো। এটা 1 নাম্বার টাইপ গেল। তারপর টাইপ 2 তে আমি দেখাইলাম একরকম, টাইপ 3 তে হচ্ছে আরেক রকম দেখালাম। আচ্ছা ছবিগুলো একটু বড় করে দিই, তোমাদের জন্য মনে হয় সুবিধা হয়, তোমাদের জন্য সুবিধা হয় মনে হয়, একটু ছবিগুলো বড় করে দিই। দেখছো, তাহলে টাইপ 2 টাইপ 3 পড়লাম। হ্যাঁ, তারপরে টাইপ 4 5 6, টাইপ 4 5 6 আমরা একটার মধ্যে পড়ার চেষ্টা করছি এবং দেখলাম, আচ্ছা এখানে আমরা কোনো, হ্যাঁ তাহলে আমরা দেখলাম যে, হ্যাঁ আমরা দেখলাম যে একটা জিনিস, তারা একটা জিনিস খেয়াল করি, আমাদের মনে হয় এখানে একটা ভুল হয়েছিল। টাইপ 3 তে মনে হয় একটা ভুল করছিলাম আমরা। টাইপ 3 কোনটা ছিল? এইটা। টাইপ 3 তে একটা ভুল আছে, আমি এটাই তখন চিন্তা করতেছিলাম যে আমি আমাদেরকে মনে হয় একটা ভুল পড়াইছি। টাইপ 3 তে আমাদের এইটুক পার্ট একটু সংশোধন করো। এখানে হবে হচ্ছে, দেখো মোট লব্ধি বল, মোট লব্ধি বল মানে হচ্ছে সিস্টেমটা রান করতেছে নিচের দিকে, তার মানে F2 লিখলাম, F2 F1 তো নাই। F1 এর ক্ষেত্রে যে ওজনটা, মানে আমি কেন এটাকে ভুল বলতেছি, আমি ভুল করছি সরি, এটা আমার মাথায় ছিল না, যে W1 কিংবা F1 যাই বলি না কেন সেটা তো উপরে আমাদের যে আর বা প্রতিক্রিয়া বলের সাথে ক্যান্সেল আউট হয়ে যায়। এই জন্য F1টা এখানে, এখানে যে মাইনাস F1 দিছিলাম, এই মাইনাস F1টা হবে না, এখানে শুধু হবে হচ্ছে আমাদের F কে, শুধু হবে F কে, আর নিচে হবে হচ্ছে আমাদের M1 প্লাস M2, M1 প্লাস M2। তাহলে এই হিসাব করলে আমি এখান থেকে পরের লাইনে লিখতে পারি যে F2 মাইনাস মিউ কে M2G, F2 হ্যাঁ M1G, F1G ডিভাইডেড বাই M1 প্লাস M2। বুঝছো, এটা হচ্ছে আমাদের আলটিমেট সমীকরণ, এটা হচ্ছে আমাদের আলটিমেট সমীকরণ। সরি ওটা আমি একটু ভুল লিখছিলাম, ওটা আমি একটু ভুল লিখছিলাম, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের টাইপ 3, টাইপ 4, টাইপ 5, টাইপ 6। বুঝছো, বুঝছো, বুঝছো না? সহজ কিন্তু, খুবই সহজ, খুবই সহজ, খুবই সহজ, খুবই সহজ। হ্যাঁ এই তো, এই হচ্ছে আমাদের ছবি। তারপর আমরা একটা উদাহরণ করলাম, উদাহরণের মাধ্যমে আমরা অ্যাকচুয়ালি দেখলাম যে কি টাইপের কোয়েশ্চেন আসতে পারে। এই তো, তারপর আমরা আরেক, মানে প্রথম থেকে তো ঘর্ষণ পড়লামই, ঘর্ষণ বল কয় প্রকার, কি কি হইতে পারে না হইতে পারে, ঠিক আছে, সমস্ত কিছু দেখার ট্রাই করলাম। এখানে কিছু তোমাদের জন্য সিকিউর খ বা এসকিউ দেওয়া আছে, সিকিউর খ কিংবা এসকিউ বলতে পারো, যে কোন ঘর্ষণের কারণে আমরা পিছলে পড়ে যাই না, কোন ঘর্ষণের কারণে আমরা পিছলে পড়ে যাই না, বলো কোন ঘর্ষণের কারণে আমরা পিছলে পড়ে যাই না। আমরা দেখি যে আমাদের আর কোনো কোশ্চেন বাকি আছে কি না, আমি একটু চেষ্টা করি দেখার। আচ্ছা তো আমি একটা অ্যান্সার দিয়ে দিই, কোন ঘর্ষণের কারণে পিছলে পড়ে যাই না, এটা হচ্ছে ভাইয়া পিছলানো ঘর্ষণ। এটা তোমরা বইয়ের মধ্যে পাবা, আমাদের ঘর্ষণে কয়েকটা প্রকারভেদ আছে, পিছলানো ঘর্ষণ। তারপরে সবচেয়ে ছোট ঘর্ষণ ব্যাখ্যা করো, সবচেয়ে ছোট ঘর্ষণ কোনটা? সবচেয়ে ছোট ঘর্ষণ হচ্ছে আমাদের সবচেয়ে ছোট ঘর্ষণ হচ্ছে আমাদের কি কি ঘর্ষণ আছে, আমাদের ঘর্ষণ আছে হচ্ছে আবদ্ধ ঘর্ষণ, প্রবাহী, পিছলানো, আরেকটা হচ্ছে মাথা কাজ করতেছে না, ওদের বইটা কই, এই দেখো তোমাদের বইয়ের একদম লাস্টের দিকে কয়েকটা ঘর্ষণ ব্যাখ্যা করা আছে, এখানে ঘর্ষণের টাইপ গুলা দেওয়া। তো সবচেয়ে ছোট ঘর্ষণ হচ্ছে আবর্ত ঘর্ষণ, সবচেয়ে ছোট ঘর্ষণ কি? সবচেয়ে ছোট ঘর্ষণ হচ্ছে আবর্ত ঘর্ষণ, আবর্ত ঘর্ষণ হচ্ছে আমাদের সবচেয়ে
ছোট ঘর্ষণ, ঠিক আছে। আবর্ত ঘর্ষণ হচ্ছে সবচেয়ে ছোট ঘর্ষণ। আবর্ত মানে কোন একটা কিছু যখন ঘুরে, যেমন সাইকেলের চাকা, এটা হচ্ছে আবর্ত ঘর্ষণ, বা রিক্সার চাকা। একটি ধাতু তলের উপর ক্রিকেট বল গড়িয়ে পড়লে সেক্ষেত্রে কি ঘর্ষণ হয়? এই যে গড়িয়ে পড়তেছে, একটা ধাতু তলের উপর ক্রিকেট বল গড়িয়ে গড়িয়ে পড়া, ঘুরে ঘুরে পড়া মানে আবর্ত ঘর্ষণ। একটি কাগজকে দলামোচা করে ছেড়ে দিলে সেটা নিচে পড়তে সময় কম লাগে কেন? কারণ বাতাসের ঘর্ষণ কমে যায়। বাতাসের ঘর্ষণ কমে যায়। বাতাসের ঘর্ষণ কমে। বাতাসের ঘর্ষণ কমে যায় বিধায় সে তাড়াতাড়ি নিচে পড়তেছে। শীতকালে গাড়ি চালানো হলে বর্ষাকালে গাড়ি চালানো কঠিন কেন? কারণ গাড়ি চালাতে গেলে যে রাস্তাঘাট পিছলা থাকে আর কি, রাস্তাঘাট পিছলা থাকে, এজন্য গাড়ি চালানো কঠিন। ঘর্ষণকে কেন প্রয়োজনীয় উপদ্রব বলা হয়? ঘর্ষণকে প্রয়োজনীয় উপদ্রব বলা হয় কারণ তুমি কমন সেন্স এগুলা, যে মনে করো মোটরসাইকেল বা বাইকের যখন যাবা, বাইকের যে চাকার দিকে তাকালে দেখবে যে এখানে কাটা কাটা থাকে। তো এই জিনিসগুলো কেন থাকে? কারণ রাস্তার ঘর্ষণের সাথে তুমি যাতে সামঞ্জস্য পেতে পারো, রাস্তার যে ঘর্ষণ, রাস্তার তো একটা ঘর্ষণ আছে, রাস্তার ঘর্ষণের সাথে তুমি যাতে সামঞ্জস্য পেতে পারো, তুমি যখন ব্রেক কষবা তুমি যাতে ভালো মতো ব্রেকটা মানে ব্রেকটা দিতে পারো আর কি। ব্রেক দিলে তো তোমার মনে করো যখন অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে, তখন তো আমরা মানে ইনস্ট্যান্ট ব্রেক করতে হয়। ইনস্ট্যান্ট ব্রেক করতে গেলে তখন যদি তোমার এই ঘর্ষণটা কাজ না করে, আবর্ত ঘর্ষণ কাজ না করে, রাস্তার ঘর্ষণ কাজ না করে, তখন তো তোমার অ্যাক্সিডেন্ট হয়েই যাবে। তো ওই অ্যাক্সিডেন্ট গুলো এড়ানোর জন্য কিন্তু আমাদের যে ফ্রিকশন ফোর্স বা ঘর্ষণ বল, আবর্ত ঘর্ষণ বল, সেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এর জন্য ঘর্ষণকে প্রয়োজনীয় উপদ্রব বলা হয়। উপদ্রব কেন? কারণ বিভিন্ন কেসে ঘর্ষণটা মানে নেগেটিভলিও কাজ করতে পারে। বিভিন্ন কেসে ঘর্ষণে নেগেটিভলিও কাজ করতে পারে। এগুলো তোমরা বইয়ে পাবা, বুঝছো? এগুলো তোমরা বইয়ে তোমাদের হচ্ছে গিয়ে বই রিডিং করতে হবে অবশ্যই। এই কোশ্চেন অ্যান্সার গুলো পাওয়ার জন্য বই রিডিং করতে হবে। সো বইয়ের মধ্যে এগুলো সব অ্যান্সার পেয়ে যাবা। আমি তোমাদেরকে জাস্ট এক কথায় বলে দিলাম, এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, এই পাঁচটা কোশ্চেনে কিন্তু তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন আসার মতো, এসকিউতে বা সিকিউর খতে, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা দুই একটা ম্যাথ করব, যে একটি 10 কেজি ভরের বস্তু চলার সময়, ঘর্ষণ বল অনুভব করলে গতি ঘর্ষণ সহগ কত? একটা 10 কেজি ভরের বস্তু চলার সময় ঘর্ষণ অনুভব করলে গতি ঘর্ষণ সহগ কত? গতি ঘর্ষণ সহগ আমরা বের করতে পারি না? গতি ঘর্ষণ সহগ আমরা জানি যে এফ কে ইজ ইকুয়াল টু কি জানি? এফ কে ইজ ইকুয়াল টু গতি ঘর্ষণ সহগ বের করতে বলছে না? কোশ্চেনে কি ঝামেলা? কত ঘর্ষণ এটি তো বলে নাই। এটি 10 কেজি ভরের বস্তু চলার সময়, এখানে হয়তো বা কোন একটা মানে মিস করা আছে, যে কত ঘর্ষণ ফোর্স করছে, কত ঘর্ষণ সে ফেস করছে, আসলে ওইটাই বলে নাই। মনে করো যদি বলেন 2 নিউটন ফোর্স বা ঘর্ষণ ফোর্স অনুভব করলে, তাহলে গতি ঘর্ষণ সহগ কত? তাহলে এফ কে ইকুয়াল টু আমরা কি জানি ভাই? মিউ কে এম জি পারি। তো আমাদেরকে বসে মিউ কে এর ভ্যালু বের করতে। মিউ কে ইকুয়াল টু হবে ভাইয়া এফ কে ডিভাইডেড বাই এম জি। তাহলে এফ কে হচ্ছে আমাদের বলছে 2 নিউটন, এম হচ্ছে ভাইয়া 10 কেজি ডিভাইডেড বাই 9.8। তো 2/98 কত? 2/98 আসতেছে আমাদের 0.02। 0.02, এটা হচ্ছে আমাদের গতি ঘর্ষণ সহগের ভ্যালু। এটা হচ্ছে আমাদের গতি ঘর্ষণ সহগের ভ্যালু, ঠিক আছে? গতি ঘর্ষণ সহগের ভ্যালু। তারপরে লাস্ট শেষ গতি ঘর্ষণ সহগের একটাই ম্যাথ, ঠিক আছে? একটাই ম্যাথ না, এটা হচ্ছে আমাদের ক্লাস অনুযায়ী হচ্ছে আজকে একটা ম্যাথ আর কি ইনক্লুড করা হয়েছে। আমি যখন তোমাদের সে ম্যাথ নিয়ে আলোচনা করব, নেক্সট ক্লাসে কিন্তু এমসিকিউ নিয়ে আলোচনা করব। এরপর ক্লাসে আবার আমরা সিকিউ নিয়ে আলোচনা করব। সো যেটা বলতেছি যে এই যে আমি আজকে তোমাদেরকে ঘর্ষণ পড়াইলাম, কপিকল পড়াইলাম, যা যা পড়াইছি এগুলাই কিন্তু তোমাদের এসএসসি পরীক্ষা কিংবা তোমাদের স্কুলের বিভিন্ন পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। আসলে এর মধ্যে থেকে আসবে, বাইরের কোনো জায়গা থেকে আসে না। বিশেষ করে কপিকল যে টাইপগুলো পড়লাম, এই টাইপগুলো হচ্ছে ইম্পর্টেন্ট এবং এনাফ তোমার জন্য, সাফিসিয়েন্ট। তোমার আর কোনো জায়গা থেকে কোনো কি বলে মানে কপিকলের টাইপ পাবা না, এসএসসি লেভেলে আর কি, তোমাদের লেভেল পর্যন্ত। ইন্টারনেটের কথা আলাদা। সো ভাইয়া আজকে যেভাবে পড়াইলাম, যেভাবে পড়ানোর চেষ্টা করছি, আশা করি তোমাদের কাছে ভাল লাগবে। ভাল লাগার থেকে বড় বিষয় হচ্ছে তোমাদের উপকারে আসবে, যাতে তোমরা পরীক্ষায় ভালো মতো অ্যান্সার করতে পারো, কনফিডেন্স পাও, ঠিক আছে? সো এর মাধ্যমে আমাদের আজকে লেকচার নাম্বার 4 কমপ্লিট। লেকচার নাম্বার 4 কমপ্লিট। লেকচার নাম্বার 4-এ আমরা বেশ কিছু ভালো ভালো জিনিস আলোচনা করলাম। নেক্সট লেকচারে অর্থাৎ লেকচার নাম্বার 5-এ আমরা কি নিয়ে আলোচনা করব? অতি গুরুত্বপূর্ণ ওয়ান শট এমসিকিউ এবং
আরেকটা গুরুত্বপূর্ণ ওয়ান শট সিকিউ লেকচার নাম্বার 6 এ থাকবে। এবার আমাদের বল চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে, কাজ ক্ষমতা শক্তির দিকে এবার আমরা মুভ করবো। সো সবাইকে টিল দেন আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবো, ঠিকমতো পড়াশোনা করবা, সবাইকে বেস্ট অফ লাক।